আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ফারুক ভাই, স্টার্ট করা যায় ইনশাল্লাহ। Okay, so thank you very much. First of all, I'd like to give a special thanks to Lance Place to give me the opportunity to conduct today's session, and a special thanks to all of you to join today's session. Before starting today's session, I want to introduce myself. And this is Jem Farooq Ahmed. I'm a certified information system security professional. Beside this, I am also doing some another certification like certified in cybersecurity, Certified Information Systems Auditor, CDCP, and I'm the expert reviewer of Information Technology Audit Framework, ITF reviewer. Very early in my career, I started as a software engineer in Leeds Corporation, and currently I work in IT audit and cybersecurity cell, Rupali Bank. I'm also working as a director membership, ISACA Dhaka chapter. So if you want to learn more details, you can visit my LinkedIn profile, my personal website. তো আমরা আজকে আসলে যেগুলো কভার করব, আমাদের মেনলি আজকে দুইটা পার্ট থাকবে। খুব অল্প পরিসরে আসলে আমি আইসাকার এইচএসসি এক্সাম, আইসি স্কোয়ারের এই সিআইএসএসপি এক্সামটা সম্পর্কে একটু বলবো। সেকেন্ডলি আমি যে বিষয়টি করবো, আমরা আজকে আমাদের যে এক্সামের জন্য আমাদের যে বইটা ফলো করতে হবে, অফিসিয়াল বুক যেটা, অফিসিয়াল বইয়ে মূলত আমাদের 21টা চ্যাপ্টার আছে। এই 21টা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারটা সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। সো কমিউনিকেশনটা বোথ ওয়ে কমিউনিকেশন হবে, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। এটা এরকম না যে আসলে পরবর্তীতে আপনি জিজ্ঞেস করবেন, এরকম না। তো ফার্স্ট পার্টে আমি যেটা ডিসকাস করতে চাই যে সিসা এক্সাম এবং আইএসসি স্কোর সম্পর্কে, সরি সিআইএসএসপি এক্সাম এবং আইসি স্কোর সম্পর্কে। দেন সিআইএসএসপির ফার্স্ট ফ্যাক্ট যেগুলো আছে, প্রফেশনাল কতজন, ডিমান্ড কেমন, কোন অর্গানাইজেশন এটাকে অ্যাক্রিডিয়েশন প্রোভাইড করে, কিছু বেনিফিট, এক্সাম ডিটেলস এবং ডোমেইন সম্পর্কে, আর এক্সাম সম্পর্কে যে রিসোর্স গুলো আসলে আমাদের সিআইএসএসপির জন্য ফলো করতে হয়, সেগুলো নিয়ে আমরা আজকে প্রথম পার্টে আমরা ডিসকাস করতে চাই। তো প্রথমেই যদি আমরা বলি, এই সার্টিফিকেশনটার নাম হচ্ছে সিআইএসএসপি, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল। তো এই সিআইএসএসপি এক্সামটা ওয়ার্ল্ডের যতগুলো এক্সাম আছে প্রফেশনালদের জন্য, সেটা আইটি প্রফেশনাল হোক, বিজনেস প্রফেশনাল হোক, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান সার্টিফিকেশন হচ্ছে সিআইএসএসপি এক্সাম। এবং এই এক্সামটা সব থেকে ইম্পর্টেন্ট হলো যারা সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি নিয়ে কাজ করেন তাদের জন্য। বাট এইটা মিড লেভেল অথবা এন্ট্রি লেভেলের কোনো সার্টিফিকেশন না। একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে ম্যানেজারিয়াল লেভেলের সার্টিফিকেশন। যারা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করেন, সিকিউরিটি, সিকিউরিটি আর্কিটেক্ট, বিজনেস সিকিউরিটি আর্কিটেক্ট, তাদের জন্য মূলত এই সিআইএসএসপি সার্টিফিকেশনটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আইসি স্কোয়ার মূলত এই অর্গানাইজেশন এই সিআইএসএসপি সার্টিফিকেশনটা প্রোভাইড করে, সার্টিফিকেশন বডি, এটাকে আমরা বলছি আইসি স্কোয়ার। তো আইসি স্কোয়ারের যতগুলো সার্টিফিকেশন আছে তারা স্টাডি করছে মূলত সিআইএসএসপি সার্টিফিকেশন দিয়ে। তো যেহেতু তাদের ফার্স্ট সার্টিফিকেশন সিআইএসএসপি, এই জন্য এটা একটা এক্সট্রা ভ্যালু ক্যারি করে। যারা আমরা আইসাকার জন্য বলি সিসা, তারা প্রোভাইড করে সিসা সার্টিফিকেশনটা, ফার্স্ট সার্টিফিকেশন। আইসাকার ঠিক একইভাবে আইসিএস করে ফার্স্ট সার্টিফিকেশন সিআইএসএসপি। তো দুইটা দুই ডোমেনের, একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেমস অডিট, আর একটা হচ্ছে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল। তো এই আইসি স্কোয়ার শুধুমাত্র যে সিআইএসএসপি সার্টিফিকেশন প্রোভাইড করে তা না,
আর আরো কিছু সার্টিফিকেশন আমি এই পাশে রাখছি, যেমন এখানে আপনারা যদি দেখেন যে সার্টিফাইড ইন সাইবার সিকিউরিটি, ইটস আ ফ্রি সার্টিফিকেশন প্রোভাইড বাই দ্য আইসি স্কোয়ার। ক্লাউডের জন্য তারা সার্টিফিকেশন প্রোভাইড করেন, জিআরসির উপরে, গভর্নেন্সের উপরে, বিভিন্ন বিষয়ের উপর তারা তাদের এই সার্টিফিকেশন গুলো প্রোভাইড করে। স্বাভাবিকভাবে এই সার্টিফিকেশন গুলো প্রোভাইড করে, এই সার্টিফিকেশন সম্পর্কে যদি আমরা দেখি, সিআইএসএসপি প্রথম ইন্ট্রোডিউস করে 1994 সালে, 1994। ইনফরমেশন সিকিউরিটির জন্য তারা এই সার্টিফিকেশনটা প্রোভাইড করে। তো এই সিআইএসএসপি বা এই আইসি স্কোয়ারের যে সাইবার সিকিউরিটি প্রফেশনাল যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে প্রায় ওয়াল অ্যারাউন্ড 6 লাখ পিপল এই প্রফেশনাল সার্টিফিকেশনটা হোল্ড করছে সারা বিশ্বে, এই সার্টিফিকেশনটা। এবং যারা এই সার্টিফিকেশন গুলো রিসিভ করছে তাদের জন্য এটা একটা লাইফ চেঞ্জার একটা সার্টিফিকেশন। কারণ হলো এই সার্টিফিকেশনটা তাদেরকে এক্সট্রা কিছু ভ্যালু অ্যাড করছে তাদের ক্যারিয়ারে, যার কারণে তারা নিজেদেরকে আসলে ডিফারেন্সিয়েট করতে পারছে তার অর্গানাইজেশনে অন্যদের থেকে, বা টোটাল সাইবার সিকিউরিটি বা ইনফরমেশন সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে। আমরা যে যতই সার্টিফিকেশন করি না কেন, আমাদের কিন্তু একটা মেন টার্গেট থাকে যে আসলে এই সার্টিফিকেশনটা করলে আমার বেনিফিট কি, আমি কিভাবে বেনিফিটেড হব, দিস ইজ দ্য ফার্স্ট ইস্যু। তো সেইখান থেকে আমরা দেখছি যে যারা সিআইএসএসপি সার্টিফাইড প্রফেশনাল, তাদের স্যালারি অন অ্যাভারেজ 1,40,230 ডলার, অন অ্যাভারেজ, এটা পার অ্যানাম। Actually, I collect this information from the ICS Square website. If you want to visit icsquare.com, then you will get the similar type information. এইখানে আরো কিছু বিষয়, যেমন আইসিএস স্কোয়ার সার্টিফাইড মেম্বার যারা আছেন গ্লোবালি 170 কান্ট্রিতে সার্ভ করে। এটা শুধুমাত্র যে ফিজিক্যালি এই অর্গানাইজেশনে যে কাজ করছে, নট লাইক দ্যাট। রিমোট জবের জন্য হিউজ পরিমাণ, আপনি যদি লিঙ্কডইন অথবা আপনি প্রফেশনাল যে সাইট গুলো যেগুলো আছে, যেখানে জব সাইট, সেখানে আপনি দেখবেন যে নাম্বার ওয়ান ডিমান্ডেড সার্টিফিকেশন হলো ACISSP, কারণ সাইবার সিকিউরিটি or ইনফরমেশন সিকিউরিটি ইজ দ্য রাইজিং ক্যারিয়ার ফিল্ড ইন দ্য জব মার্কেট। প্রথমত আসলে এটা রিটেন বেস যে এক্সাম গুলো ছিল, কম্পিউটার বেস এক্সাম, আস্তে আস্তে আপ টু ডেট হইতে হইতে এখন কম্পিউটারাইজড অ্যাডাপটিভ টেস্টিং ক্যাটস যেটা আমরা বলি, এটা 2017 সালে এটা ইন্ট্রোডিউস হয়েছে, যার কারণে ইজিলি এখন আমরা আসলে এক্সাম প্যাটার্ন অথবা এটার সাথে আমরা সহজে হ্যাবিচুয়েট হতে পারতেছি, এবং খুব তাড়াতাড়ি আমরা আসলে এই সিএসএসপি এক্সামটা, যখনই আমি এক্সামে বসতেছি, আমার এক্সাম শেষে উইদিন 5 মিনিটস এর মধ্যে আমরা এই রেজাল্টটাও আমরা পাচ্ছি এখান থেকে। ওয়ার্ল্ডের বিভিন্ন সার্টিফিকেশন বডি আসলে এটা অ্যাগ্রিগেটেশন করে, বাট আইসি স্কোয়ার এই সিআইএসএসপি সার্টিফিকেশন যেটা, সেটা হচ্ছে এনসিএ ক্রিয়েটেড সার্টিফিকেশন গুলোর মধ্যে অন্যতম একটা। এবং ইউএস এর যে ডিফেন্স যারা আছেন, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স, তারা মূলত এই আইসি স্কোয়ারের সিএসএসপি সার্টিফিকেশনটা তারা এটা হচ্ছে অ্যাপ্রুভ করছেন। এবং আপনি জানেন যে, আপনারা জানেন যে ইউএস এর যে তাদের যে বডি যেটা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা আছেন বা ডিফেন্সে যারা চাকরি করেন, তাদের তাদের মূলত আইএসসি স্কোয়ারের এই কারিকুলাম যেটা আছে সিজা এক্সামের জন্য, সিএসএসপি এক্সামের জন্য, এটা মূলত তাদেরকে ফলো করে তাদেরকে পড়ানো হয়, তাদেরকে এইটার উপরে তাদেরকে প্র্যাকটিস করতে হয়। তো এইটা হলো সিআইএসএসপি সম্পর্কে একটু ফার্স্ট ফ্যাক্টে করলাম। এখন সিআইএসএসপি সার্টিফিকেশন যদি করি, তাহলে আসলে আমরা কিভাবে বেনিফিটেড হইতে পারবো। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস, যেটা সেটা হচ্ছে হিউজ পরিমাণে, সব থেকে বেশি অপরচুনিটিস এবং সব থেকে বেশি স্যালারি আর্ন করা হয় মূলত এই সিজা
সিআইএসএসপি এবং সিজা, এই দুইটা সার্টিফিকেশনের মাধ্যমে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে সিআইএসএসপি। মেম্বারশিপ যারা আছে, আসলে একটা স্ট্রং কমিউনিটি আছে সিআইএসএসপির জন্য। এবং বাংলাদেশে এই সংখ্যাটাও যদি আমরা বলি, আমরা অনেক সোর্সে আমরা দেখি হয়তো এখানে 34 পিপলের কথা বলে, বাট যেহেতু সিকিউরিটি রিলেটেড একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন আসলে এইভাবেও মানে ডিসক্লোজ করে না যে আসলে বাংলাদেশে কতজন সিআইএসএসপি প্রফেশনাল বাংলাদেশে আছে। অফিসিয়ালিও কিন্তু তারা এটা লিক করে না, এই কনফিডেন্সিয়ালিটিও তারা মেনটেন করে। সো অন এভারেজ আমরা দেখছি যে বাংলাদেশে হয়তো 30 কাছাকাছি, বাট এই 30 জনের মধ্যে দেখা যাচ্ছে 50% অথবা অর্থাৎ মোর দেন 30% পিপল তারা কিন্তু আসলে দেশের বাইরেই জব করেন, দেশের বাইরেই চলে গেছেন। অনেক সময় হয়তো আমরা বলি যে আসলে এই সার্টিফিকেশনের জন্য সার্কুলার তো আমরা পাই না। হ্যাঁ, পাবেন না, কারণ হলো দেশে আছে হয়তো 15 থেকে 20 জন, এই 20 জন ভালো ভালো জায়গায় চাকরি করে। তো এই রিকোয়ারমেন্ট যখন আপনি আপনার জব সার্কুলারে দিবেন, ডেফিনেটলি আপনি এই ধরনের প্রফেশনাল পাবেন না, এবং ওই সার্কুলারটা দেওয়াটাই হচ্ছে বৃথা। ইন্টারনালি আসলে যারা আছে তারা হয়তো জবগুলোতে তারা ম্যানেজ করে থাকেন লিডারশিপ গ্রোয়ের জন্য। কারণ আমরা সব সময় শুনি সিএসএসপির জন্য একটা কথাই আমরা বলি, থিঙ্ক লাইক অ্যান ম্যানেজার। দেখবেন যে লুক আহমেদ, রিনাউন্ড একজন সিএসএসপি ইনস্ট্রাক্টর, ওনার নিজেরও একটা বই আছে, উনি ওনার বইয়ের নাম দিছে যে থিঙ্ক লাইক এ ম্যানেজার। ম্যানেজেরিয়াল সার্টিফিকেশন এটা। আর এখানে মূলত 8টা ডোমেইনের উপর আপনার স্কিলটা চেক করা হয়, এবং এইগুলো হচ্ছে রিসার্চ বেস। এটা এরকম না যে আসলে আপনি কোনো কিছু মুখস্থ করেই আপনি এক্সামে বসলেন আর পাশ করলেন। হ্যাঁ, এরকম সিচুয়েশনটা সিআইএসএস এক্সামের জন্য হয় না। এখানে মেইনলি যেটা দেখা হয়, হ্যাঁ, এখানে মেইনলি যেটা দেখা হয় সেটা হলো আপনার ম্যানেজেরিয়াল চিন্তা ভাবনা কিভাবে সাস্টেইনেবল একটা সলিউশন আপনাকে প্রোভাইড করতে হয়। এটা এরকম না যে আপনার কেউ এসে আপনাকে বললো যে স্যার আমার নেটওয়ার্ক পাচ্ছে না, এবং ম্যানেজারের রোল থেকে বললো আচ্ছা ঠিক আছে আপনি অল্টারনেট আর একটা লাইন ইউজ করেন। নট লাইক দ্যাট। কেন নেটওয়ার্ক পাচ্ছে না, আসলে প্রবলেমটা কি, এই রুট কজ অ্যানালাইসিস করে একটা পার্মানেন্ট সলিউশন দেওয়া, এটাই এই পার্সপেক্টিভে আপনাকে আমাকে চিন্তা করতে হবে যখন আমরা এই সিআইএসএসপি এক্সাম আমরা বসবো। এক্সামটা মূলত 100 থেকে 150টার মতো কোশ্চেন এক্সামে আসে। তো এটা হচ্ছে ফ্লাকচুয়েট করে। ফ্লাকচুয়েট বলতে কি, এমনও হতে পারে যে একজন এক্সামে বসে তার যখন কোর্সের নাম্বার 100, উনি তখন ওনাকে রেজাল্ট আসছে যে উনি পাশ করছে। আবার দেখা যাচ্ছে এমনও থাকতে পারে একজন ব্যক্তি তার হয়তো 70, 80 অথবা 100, 110 এরকম যে জায়গায় যেও ওনার রেজাল্ট আসছে ফেল। এইটার মেন কারণ যেটা, এই এক্সাম টেকনিক যেটা, এটা একটা অ্যালগোরিদমের মাধ্যমে সেট করা হয়। যে আপনি সেস ফর এক্সাম্পল, আপনি আপনার একটা কোশ্চেন আসছে, সহজ কোশ্চেন, আপনি কোশ্চেনের আনসারটা আপনি পারলেন, তাহলে কি হবে, আপনার আরেকটু হার্ড কোশ্চেন তারা দিবে, আপনি সেটাও পারছেন, আরো একটু হার্ড কোশ্চেন দেবে। কিন্তু যদি এরকম হয় যে আপনি না, আপনি থার্ড নাম্বার হার্ড কোশ্চেনটা আপনি পারেন নাই, তাহলে কি হবে, আপনার এরপরের যে কোশ্চেনটা আসবে সেটা দেখা যাচ্ছে আরো একটু ইজিয়েস্ট কোশ্চেন। এইটা কি করে, আপনি হয়তো দেখা গেল যে এরকম একটা সিনারি হয়েছে, আপনি হার্ড একটা কোশ্চেন পারছেন বাট আপনি ইজিয়েস্ট একটা কোশ্চেন নাই, তখন তারা ধরে নেয় হয়তো আপনার বেসিক যেটা সেটা হচ্ছে ক্লিয়ার না। তো এই সিস্টেমে মূলত আপনার এই এক্সাম গুলো হয়। এটা প্রত্যেকটা কোশ্চেনের ওয়েট সেম না। 3 ঘন্টার একটা এক্সাম হয়, 3 ঘন্টার মধ্যে আপনাকে এই 100 থেকে 150টা কোশ্চেন, যতগুলো কোশ্চেন আপনার আসে সেগুলো আপনাকে সলভ করতে হবে। তো এটা স্কোর যেটা 1000 মার্কস এখানে ক্যারি করে এই 3 ঘন্টার 100 থেকে 150টা কোশ্চেনের জন্য। এর মধ্যে আপনাকে 700 মার্ক যখন আপনি পাবেন তখন আপনাকে এটা পাস দেখাবে। হ্যাঁ, আমরা এটা এক্সাম আউটলাইন যেটা, আমরা একটু পরে আপনাদেরকে এই ডকুমেন্টটা দেখাবো, এক্সাম আউটলাইনে আসলে কি কিভাবে
বা তারা কিভাবে ডিজাইন করছে, মোস্ট অরলেস এই যে ইনফরমেশন গুলো আমি দেখাচ্ছি এইগুলোই হচ্ছে ওখানে আরো একটু সুন্দরভাবে ওখানে বর্ণনা করা আছে। এক্সামটা মূলত যে বাংলাদেশ হিসেবে আমরা আমাদেরকে ইংলিশে দিতে হবে, বাংলা দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। অন্যান্য ল্যাঙ্গুয়েজও অ্যাভেলেবেল, বাট আমরা এজ এ বাংলাদেশ হিসেবে আমরা সবসময় ইংলিশটাই আমরা আনসার দিয়ে থাকি। টেস্টিং সেন্টার হলো পিয়ারসন ভিউয়ার টেস্টিং সেন্টার বাংলাদেশে যেগুলো আছে, সেই টেস্ট সেন্টার গুলো থেকে আমরা আমরা এক্সাম দিতে পারি। এখানে এরকম না আমি আপনি বাসায় বসে এক্সাম দিবেন এরকম না, এক্সাম সেন্টারে যেতে হবে এবং একবার খুব কড়াকড়, খুব মানে পাহারায় বসে আসলে এক্সাম হয় এরকম আর কি। কারণ যদি এখানে কোনো আনওয়ান্টেড কোনো সিচুয়েশন ঘটে, তারা যদি কোনো কিছু ধারণা করে অথবা সাসপিশিয়াস কোনো কিছু মনে করে, আপনার এক্সাম শুধু ক্যান্সেল হবে না, এক্সাম সেন্টারও ক্যান্সেল করে দেয় তারা। তো যার কারণে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই এক্সাম সেন্টারে যেয়ে আমরা এক্সাম গুলো দিই এবং খুব সিকিউরিটি মেনটেন করে, প্রাইভেসি মেনটেন করে আমরা এটা দিই। সিএসএসপি যে আমাদের যে 8টা ডোমেইন আছে, এই ডোমেইন গুলোতে আমরা যদি দেখি, প্রথম ডোমেইন যেটা, এই ডোমেইনের ক্ষেত্রে আমরা বলি যে সিকিউরিটি গভর্নেন্স। তো সিকিউরিটি গভর্নেন্সের এই ডোমেইনটাই রিস্ক ম্যানেজমেন্টের এখান থেকেই মূলত কভার করে। তো 16% কোশ্চেন আসছে সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের এখান থেকে। অ্যাসেট সিকিউরিটির উপর 10%, সিকিউরিটি আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর 13%, কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি থেকে 13%, আইডেন্টিটি অ্যান্ড অ্যাক্সেস ম্যানেজমেন্ট থেকে 13%, সিকিউরিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড টেস্টিং 12%, এবং ফাইনালি সিকিউরিটি অপারেশন এখান থেকেও 30%, আর সফটওয়্যার ডেভেলপমেন্ট সিকিউরিটির উপরে 10%। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যখন কেউ খারাপ করে, তারা রেজাল্টটা যখন আমাদের কাছে শেয়ার করে, আমরা দেখছি ওই রেজাল্টের মধ্যে লেখা থাকে যে বিলো প্রফিসিয়েন্সি, অথবা এইটাই সে মোটামুটি ভালো করছে, সেই ক্রাইটেরিয়া গুলো দিয়ে দেয়। কিন্তু যদি আপনি এক্সামে ভালো করেন, তাহলে ভালো বলতে আপনি যদি এক্সামে পাশ করেন, তাহলে শুধুমাত্র আপনাকে কনগ্রাচুলেশন জানায় এবং কিছু ইনস্ট্রাকশন দেয় যে আপনার এটা প্রাইমারি লেভেলে ইনভেস্টিগেশন হবে, এবং আপনার যেটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই কিভাবে করবেন, এই ধরনের কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। বাট আপনি কত মার্কস পেয়েছেন, তারপরে কোন ডোমেইনে কেমন করছেন, এই বিষয়গুলো এত ডিটেলস এখানে কোনো কিছুই লেখা থাকে না। হুম। তো এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট, যেটা আমরা এখন একটু আমাদের যে সিআইএসএসপি যে রিভিউ ম্যানুয়াল যেটা, সেই জায়গাগুলো থেকে আমরা একটু ডিসকাশন শুরু করবো আর কি। তো আপনার যে ডকুমেন্টের কথা বলছিলাম, যে এসএসপি এক্সাম আউটলাইন যেটা, সার্টিফিকেশন এক্সাম আউটলাইন, এটা হচ্ছে লেটেস্ট যেটা। এটা আপনি আইসিএস করে সাইটে গেলেও আপনি সেখানে রেজিস্ট্রেশন করে ফ্রি এটা ডাউনলোড করতে পারবেন। কোনো পেমেন্টের কোনো কিছু নাই। এই যে আমরা 8টা ডোমেনের কথা বললাম, তারপরে এখানে যেগুলো ঠিক এই জিস্ট জিনিসগুলো এখানে করছি, 700 মার্ক, কোন ডোমেইনে কত, ইয়ে প্রতিটা ডোমেইনের মধ্যে কি আছে, সেইগুলো একবার লেটেস্ট যেগুলো আমাদের স্টাডি করতে হয়, সেই ইনফরমেশন গুলো মূলত তারা এখানে প্রোভাইড করছে প্রতিটা ডোমেইন ওয়াইজ। তো এটা হচ্ছে আমরা মোটামুটি একটা এক্সাম সম্পর্কে একটা ধারণা পেলাম। সিআইএসএসপির ডিমান্ড যেটা, সেটা হয়তো আপনারা যদি লিঙ্কডইন, আমি একটা জায়গায় একটু দেখাই দিতে চাই শুধু। তো আসলে আমরা সার্টিফিকেশনটা কেন করি বা এটার সুবিধা কি, সেটাও যদি আমরা দেখি। তবে নর্মালি যদি আমরা গুগলও করি, সিআইএসএসপি, যে কোনো বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কানাডা, যে কোনো কান্ট্রিতে আপনি দিতে পারেন। সিক হচ্ছে অস্ট্রেলিয়ান, মূলত এটা বিডি জবস এর মতো রিনাউন্ড একটা সাইট। তারা এখানে দেখা যায় 457টা সিআইএসএসপি মানে জব এখানে অ্যাভেলেবেল। লিঙ্কডইনে লাস্ট
উইকের জন্য তারা এখানে বলছে যে 240 জন সিএসএসপি জব প্রয়োজন। এটা হচ্ছে শুধু অস্ট্রেলিয়ার জন্য। এটা এরকম না যে সব জায়গার জন্য, শুধু অস্ট্রেলিয়ার জন্য। আর যদি আপনি অন্য কান্ট্রিতেও, আমরা যদি একটু সার্চ করি, যেমন সিএসএসপি জব, এবং প্রচুর পরিমাণে রিমোট জব এখানে মানে থাকে, তার মানে আপনি বাংলাদেশে বসেই আপনি অনেক ধরনের অপরচুনিটি এখানে পাবেন। কাতার উঠাই দিয়ে যদি ওয়ার্ল্ড ওয়াইড দেই, এইখানে এখন সরাসরি তারা বলেই দেয় সার্কুলার গুলোর মধ্যে, সিআইএসএসপি, সিজম, ক্রিস, সিজা, এই ধরনের জব এখানে প্রয়োজন। এবং আপনি যদি এটা রিমোট জব গুলো সার্চ দেন, তাহলে, এবং এখানে কিন্তু প্রথম ক্রাইটেরিয়াই তারা বলে যে আমার এই ধরনের সার্টিফিকেশন এর প্রয়োজন, সিএসএসপি, সিজাই। এই জব অন সাইটে জব আছে, আবার অফলাইন যদি দেখেন রিমোট জব, রিমোট জবও এখান থেকে অ্যাভেলেবেল আপনি। তো এখানে স্যালারিটাও কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে যেমন 1,20,000 ডলার থেকে, আহ, তারপরে 1,80,000, ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স। এগুলো কিন্তু রিমোট জব। রিমোট জবের জন্য অপরচুনিটি আপনি অন্য সাইট গুলোতে সার্চ করলে হয়তো আরো বেশি পাবেন। আমরা এই দিকটা আমরা আর না করি, আমরা একটু সরাসরি আমরা আমাদের আজকে সেশনে যাব। আমরা যেমনটা বলছিলাম যে আমাদের এইখানে মেন বই যেটা আপনি দেখবেন, সিএসএসপির জন্য মার্কেটে প্রচুর পরিমাণে রিসোর্স আছে, প্রচুর পরিমাণে। বাট আমি এজ এ ট্রেনার হিসেবে আমি সবসময় প্রেফার করি যেটা হলো, আপনারা অফিসিয়াল ম্যাটেরিয়ালসটা ফলো করবেন। কারণ হলো অফিসিয়াল ম্যাটেরিয়ালস এর বাইরে তারা কোনো কিছুই দেয় না। হ্যাঁ, আপনি হয়তো আর একটা বই, আর একটা সাপোর্টিং ডকুমেন্ট আপনি ইউজ করতে পারেন, বাট কখন করবেন এটা? আপনি একটা টপিকস হয়তো আপনি ক্লিয়ার বুঝতেছেন না, সেই ক্ষেত্রে হয়তো আপনি অল ইন ওয়ান অথবা সাইবেক্স বা আদার্স যে বই যেগুলো আছে সেগুলো আপনি একটু হেল্প নিতে পারেন। বাট প্রাইমারি ডকুমেন্ট হিসেবে আমি আপনাদেরকে বলবো যে অফিসিয়াল এই গাইডটা আপনারা ফলো করবেন। তো এইটা হচ্ছে অফিসিয়াল গাইডের, আমি বলবো না এটা লেটেস্ট, হ্যাঁ, এটা 9th এডিশন। বাট 9th এডিশন এই বইটা আসলে অনেক ভালো। আবার লেটেস্ট বইয়ের কথা যদি আমরা বলি, তাহলে আমরা একটু আপনাদেরকে দেখাই লেটেস্ট গাইডটা। লেটেস্ট গাইড হলো আপনার এখানে যে অল ইন ওয়ান এর ইয়ার্সে, সিবিকে 21, সব বইগুলো মূলত যে এগুলো অথেন্টিক রাইটারের বই যেগুলো আছে সেগুলো। যেমন এইটা হচ্ছে 2021 যেটা আসছে, নাম্বার ডকুমেন্ট। এটা ভার্সন গুলো আমরা একটু কেন করি, কারণ হলো এর মধ্যে আবার অনেকগুলো আছে, অনেক পরিবর্তন আসছে। তো আমরা কেন, আমি এই বেসিক হিসেবে আমি এইটা ইউজ করি, কারণ হলো এটা এত চমৎকার করে তৈরি করা। এখানে প্রত্যেকটা বিষয় ইন ডিটেলস মূলত তারা এখানে ফলো করে। সো এটা আপনি দেখবেন যে যারা রিনাউন্ড ট্রেনার আছে ওয়ার্ল্ডের, যারা শুধুমাত্র সিআইএসএসপি সার্টিফিকেশনের জন্য ট্রেনিং প্রোভাইড করেন, ওনারাও কিন্তু সাজেস্ট করে এই বইটা ইউজ করার জন্য, মাইক চ্যাপেলের এই বইটা। তো এখানে সব ধরনের রিসোর্স আছে, বাট আমরা এই মেন ডকুমেন্ট যেটা, এই রিসোর্সটা আমরা এখানে ইউজ করব। সেকেন্ড ডকুমেন্ট যেটা আপনারা ফলো করবেন সেটা হলো কোশ্চেন আনসার এর জন্য আমাদের আর একটা ডকুমেন্ট আছে, বই আছে যেটা, এখান থেকে আপনি কোশ্চেন আনসার গুলো প্র্যাকটিস করবেন। স্বাভাবিকভাবে আপনি হয়তো বলবেন কোশ্চেন আনসার এখানে যেগুলো আছে এগুলো কি এনাফ? না, এগুলো এনাফ না। এগুলো কি এক্সামে আসবে? না, এগুলো এক্সামে আসবে না। এগুলো প্রিভিয়াস এক্সামের কোশ্চেন? সেটাও না। বাট এটার মেন
সুবিধা যেটা, যে আপনি যখন এই কোশ্চেন গুলো আনসার করবেন, আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে আপনাকে স্টাডিটা করতে হবে। কারণ আপনি হয়তো এখান থেকে একটা টপিকস নিয়ে আপনি পড়াশোনা করলেন, আপনি কোন একটা টপিকস এর উপরে এখানে পড়লেন, যে সিকিউরিটি গভর্নেন্স এর উপরে। ওই টপিকসটা পড়ার পরে আপনার কাজ হলো এই কোশ্চেন আনসার বুকে এখানে এসে আসলে ওই রিলেটেড কোশ্চেন গুলো সলভ করে দেখা যায় আসলে কি আপনি আপনার কনসেপ্টটা ক্লিয়ার আছে, আপনি কি ওইটা পারছেন, আপনার আনসার কি ঠিক আছে। যদি আনসার ঠিক থাকে, ওকে ফাইন, আপনি নেক্সট টপিকসে আপনি পড়াশোনা করলেন। তারপরে দেখলেন যে আপনি আবার নেক্সট টপিকস থেকে এখানে এসে দেখলেন যে ওই রিলেটেড কোশ্চেন গুলোর আপনার আনসার কারেক্ট হচ্ছে কিনা। যদি ইনকারেক্ট হয়, আনসার গুলো যদি কারেক্ট না হয়, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে আরো ফার্দার লেভেলের ওইটা বুঝতে হবে যে আপনি এই কনসেপ্টটা আপনার কেন ক্লিয়ার না। সেই ক্ষেত্রে হয়তো আপনি আদার্স ডকুমেন্ট যেটা, আদার্স ডকুমেন্ট যেগুলো আমরা দেখালাম আপনাদেরকে, এই আদার্স ডকুমেন্ট গুলো আপনারা তখন স্টাডি করবেন। সো প্রথমত আপনি এই মেইন ডকুমেন্টটা দেখবেন, এখান থেকে যে কোশ্চেন গুলো বা কোশ্চেন আসতে পারে সেগুলো আপনি দেখবেন, এবং আপনাকে নিজেকে কোশ্চেন তৈরি করার মতো ক্যাপাবিলিটিটা আপনার মধ্যে এটা গ্রো করতে হবে। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনার নিজে নিজে কিভাবে কোশ্চেন তৈরি করা যায়, এই মেন্টালিটিটা আপনার মধ্যে থাকতে হবে। আপনারা এই এই কোশ্চেন গুলো তৈরি করে কিভাবে আসলে আপনারা হেল্প পাবেন, হ্যাঁ, আমাদের কিছু গ্রুপ আছে, যেমন আমাদের সিআইএসএসপি গ্রুপ, আমাদের বিভিন্ন গ্রুপ যেগুলো আছে, যেমন আপনারা তো অলরেডি মনে হয় আমাদের এই গ্রুপটাতে আপনারা অ্যাড হয়ে গেছেন। সো এখানে দেখা যাচ্ছে এখানে আপনারা এই কোর্সের জন্য অলরেডি এনরোল করছেন, এখানে কতজন, আহ এইখানে আপনারা মেম্বার হচ্ছেন 11 জন, 11 জন মেম্বার। পাশাপাশি হলো আমাদের সিএসএসপির জন্য এখানে আমাদের আরো কিছু গ্রুপ আছে, এটা ইন্টারন্যাশনাল গ্রুপ। এইখানে কি হয়, এখানে প্রচুর পরিমাণে আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করি, ডকুমেন্ট শেয়ার করা হয় ওয়ার্ল্ডের বিভিন্ন প্রফেশনালরা। এখানেও আমরা কি করতে পারি, এখানেও আমরা নিজেরা আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারি। আপনি একটা কোশ্চেন বুঝতেছেন না, আপনি এখানে কোশ্চেনটা থ্রো করলেন, তারপরে বাকিরা আনসার দিল, আমরা আবার কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট সেগুলো আমরা এক্সপ্লেইন করলাম। এইভাবে মূলত একটা কোলাবোরেটিভ ওয়েতে আমরা আসলে আমাদের এই জার্নি যেটা, এসএসপি জার্নি যেটা, সেই জার্নিটা আমরা শুরু করতে পারি। এবং একটা সার্টেন টাইম পরে আপনি নিজেকে আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে আপনি এখন এক্সামের জন্য আপনি প্রিপেয়ার কিনা। আসলে আপনি কিভাবে আপনার নিজেকে ইভালুয়েট করবেন, ইভালুয়েশনের মেন সিস্টেম যেটা, আপনি মনে করেন যে ফার্স্ট চ্যাপ্টারটা আপনি এখান থেকে স্টাডি করলেন, করার পরে ফার্স্ট চ্যাপ্টারের উপরে আমরা কি করব, আপনাদেরকে মক টেস্ট নিব। বা আপনারা যে কোনো, এটা এরকম না যে এখানে কোর্স করতে হবে বা আপনাকে কোনো একটা কোচিং সেন্টারে যে এই কোর্স করতে হবে, এটা কোনো মতেই নেসেসারি না। কোচিং সেন্টার বা একজন মেন্টরশিপের মাধ্যমে আমরা যেটা করতে পারি, আপনাদেরকে একটা গাইডলাইন প্রোভাইড করি। বাট বিষয়টা কখনোই এরকম না যে আমি আপনাকে সিএসএসপি পাস করাই দিতে পারবো। আমি আপনাকে একটা রাস্তা দেখাই দিতে পারি, এবং এই রাস্তাটা হচ্ছে কারেক্ট রাস্তা, কারেক্ট ডিরেকশনটা আমি হয়তো আপনাকে প্রোভাইড করতে পারি। আপনারা জেনে খুশি হবেন যে গত বছরেও মানে খুব একটা অড সিচুয়েশনের মধ্যেও বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমার মেন্টরশিপে বাংলাদেশ থেকে পাশ করছে 3 জন। আর ইন্টারন্যাশনালি অন্যান্য জায়গায় যারা বাংলাদেশি বা বাইরের এরকম আরো 5 জন আমার এই মেন্টরশিপে তারা পাশ করছেন। তো আপনি যখন একটা ডোমেইন শেষ করলেন পড়া, হ্যাঁ, এই ডোমেইনটা পড়লেন, পড়ার পরে কি করলেন, আপনি কোশ্চেন আনসার প্র্যাকটিস করলেন। তারপরে আপনি নিজেকে এখন একটু ইভালুয়েট করে দেখবেন যে আপনি এই যে স্টাডিটা করলেন, এখন আপনি কি এক্সামের জন্য প্রিপেয়ার, বা এই ডোমেইনটায় আপনার নলেজ কি পারফেক্ট, আপনি কি সব বুঝতে পারছেন। এই জন্য আপনাকে কি করতে হবে, এই যে আমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের ব্যবস্থাগুলো আছে, চ্যাপ্টার ওয়াইজ আপনি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে, এখানে দেখা যাচ্ছে কোনো জায়গায় যেমন এই চ্যাপ্টারে
ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে আপনার 30টা কোশ্চেন আছে। এরকম 21টা চ্যাপ্টারের উপর আপনি আবার টেস্ট দিবেন। 21টা চ্যাপ্টার মিলে কয়টা ডোমেইন? 8টা ডোমেইন। তাহলে আপনি চ্যাপ্টার ওয়াইজ দিলেন, দেওয়ার পরে আপনি এখন কি করবেন? আপনি ডোমেইন ওয়াইজ এক্সাম দিতে পারবেন। ডোমেইন ওয়াইজ এক্সাম গুলোতে আমাদের কোশ্চেন সংখ্যা যেমন 197, 200, এবং মেন এক্সামে আমরা যেরকম দেখলাম 70% মার্ক পাইলে পাস, তাই না? 1000 কোশ্চেনের মধ্যে 700 মার্ক, আপনার 1000 মার্কের মধ্যে 700 মার্কস আপনাকে পেতে হবে। বাট আমরা আমাদের এক্সামের জন্য যেটা রাখছি এখানে, 1000 মার্কসের মধ্যে আপনাকে 800 পেতে হবে। দ্যাটস মিন ইউ হ্যাভ টু গেট অ্যাটলিস্ট 80% মার্কস ইন দ্য মক টেস্ট। যখন আপনি মক টেস্টে 80% মার্কস পাবেন, তখন আমি আপনাকে হয়তো গ্রিন সিগন্যাল দিব, হ্যাঁ আপনি এখন নেক্সট ডোমেনে যেতে পারেন, বা ওভারঅল যখন আপনার 80% কোশ্চেন কারেক্ট হবে, তখন আমরা আপনাকে বলবো হ্যাঁ আপনি এখন আপনার ফাইনাল এক্সামে আপনি বসতে পারেন। একটা বিষয় আমরা সবসময় বলি যে আমাদের প্রিপারেশন কখনোই 100% হয় না। কোনো না কোনো জায়গায় আমাদের একটা গ্যাপ থাকে। আমি পার্সোনালি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, যেহেতু আপনি সিআইএসএসপি এক্সাম আজকে যদি রেজিস্ট্রেশন করেন, এটার মেয়াদ থাকে 1 বছর। তো যখন আপনি এই কোর্সটা শুরু করবেন বা আপনার জার্নিটা শুরু করবেন, শুরুতেই আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন এক্সামের জন্য, এবং আপনি একটা টেন্টেটিভ, আপনি একটা ডেট মাথায় ফিক্সড করে রাখবেন। আপনি বুকিং দিলেন পরে এক্সামের জন্য, বাট আপনি রেজিস্ট্রেশনটা করে ফেলেন। তো রেজিস্ট্রেশন করলে আপনার মেন সুবিধা হবে কি, আপনার মাথায় একটা চাপ থাকবে যে না, আমার 1 বছরের মধ্যে তো এটা শেষ, অথবা আমি 3 মাস পরেই এক্সাম দিতে চাই, সো আমাকে কন্টিনিউ আমাকে এটা পড়তে হবে। সিআইএসএসপির এই ব্যাচ বা কোর্স গুলো করার আরেকটা সুবিধা হলো কি, যে আপনি যখন একটা গ্রুপে থাকবেন, এই গ্রুপ থেকে আপনি অনেকবার ছুটে চলে যাওয়ার ট্রাই করবেন, আপনার ভালো লাগতেছে না, আপনার বিভিন্ন অনুষ্ঠান আছে, বিভিন্ন ওকেশনে আপনাকে হয়তো যেতে হবে, এরকম মনে হয় আপনার, এমনটা মনে হবে। বাট যখন আপনার একটা গ্রুপের মধ্যে থাকবেন, তখন আপনার মোটামুটি একটা প্রতিযোগিতার মতো থাকতে হবে, মেন্টাল একটা প্রেশার থাকে যে আমাকে এটা শেষ করতে হবে, না করলে তো আমি আগাইতে পারতেছি না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনি এখান থেকে হয়তো মূলত আপনি এখান থেকে একটু হেল্প পাইতে পারেন এই গ্রুপগুলো। সো আমরা কি করলাম, আমাদের ফার্স্ট কাজ যেটা, সেটা হলো, আপনারা তো অলরেডি মনে হয় রিসোর্স গুলো পেয়ে গেছেন না? রিসোর্স গুলো পান নাই এমন কেউ আছেন যারা কোর্স রেজিস্ট্রেশন করছেন? রিসোর্স গুলো পেয়েছেন আপনারা? পাইছি ভাই, আমি পাইছি আর কি। পে- পেয়েছি। আচ্ছা, ওকে। তো উম, যারা পান নাই বা পান নাই বলতে, আপনাদের যে গুগল ড্রাইভের একটা লিংক মনে হয় লার্নস প্লেস শেয়ার করছে, আপনারা আবার একটু চেক করেন, এবং ওই এই ম্যাটেরিয়ালস গুলোই মূলত ও, আপনাদের ওইখানে দেয়া আছে। হ্যাঁ, এই যে আমি একটা ফোল্ডার দেখাইলাম, এইটা। তো ফোল্ডারটার এইখানে যেটা ইয়ে করবেন, যেমন ডোমেইন ওয়ানের ভিতরে যেটা ইয়ে করা আছে, এটা তো কিছু চ্যাপ্টার কিন্তু আবার মিক্সড ডোমেইন আছে। ডোমেইন ওয়ানে যেটা করা হয়েছে, এটা প্রত্যেকটা সেকশন আলাদা করা আছে, যেমন ডোমেইন ওয়ানের জন্য হয়তো 2টা চ্যাপ্টার, ওই চ্যাপ্টার 2টা আছে। আবার ওইটার জন্য আপনার যে কোর্সেন যেগুলো হবে, হ্যাঁ, সেইগুলো আবার এখানে আছে, এখানে যেমন এখানে, এবং এখানে পিপিটিটা দেওয়া আছে। তো আমরা যেটা চেষ্টা করব যে পিপিটিটা না পড়ে, যেহেতু মেন বই থেকে যেখানে কোশ্চেন আসবে, ওইটা আমরা একটু গো থ্রু করার ট্রাই করব। আমরা একটা সেশনে একটা চ্যাপ্টার দেখব। আবার প্রত্যেকটা ডোমেনের জন্য দেখবেন চিট শিট তৈরি করা আছে। হ্যাঁ, এই 3টা মিলাই মূলত 8টা ডোমেইন আছে, এবং এর পাশাপাশি কিন্তু আরো কিছু ও, অন্যান্য যেগুলো আছে, যেমন এখানে হচ্ছে বই যেগুলো আছে, যেমন অল ইন ওয়ান, 11th আওয়ার, তারপরে থিঙ্ক লাইক এ ম্যানেজার, সিআইএসএসপি পাসপোর্ট। তো এতগুলো বই আমি এখানে রাখছি কেন কেন কারণ হলো, যে ওই যেটা বললাম যে আপনি মেন বইটা পড়ার পাশাপাশি যদি আপনার কোথাও কোনো কনফিউশন থাকে, সেই ক্ষেত্রে আপনি এইগুলো হচ্ছে অথেন্টিক রিসোর্স, এগুলো হচ্ছে পেইড বুক। এই একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমি বলছিলাম যে এই যে কোশ্চেন আনসার বুক যেটা,
এটাই কি আসলে এখানে কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে হবে? আমি বলছিলাম না। তাহলে বাকি কোশ্চেন গুলো কোথায় পাবো? বাকি কোশ্চেন গুলোর জন্যই মূলত আমরা এই বইগুলো ফলো করি। প্রত্যেকটা চ্যাপ্টারের পিছনে কিছু কোশ্চেন থাকে, আবার একটা ডোমেনের শেষে এক সেট কোশ্চেন থাকে, কিছু মক টেস্ট থাকে এখানে ফুল লেন্থে। যার কারণে সব মিলাই আমরা আপনাদেরকে বলি যেটা, টিএসএসপির জন্য অ্যাটলিস্ট 5000 কোশ্চেন, 5000 কোশ্চেন আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং ভ্যালিড সোর্স থেকে, ভ্যালিড সোর্স। এই ভ্যালিড সোর্স গুলো মূলত এই বই, এবং এর পাশাপাশি আরো কিছু অর্গানাইজেশন কিছু কোশ্চেন তারা প্রোভাইড করে, সেগুলো আমরা টাইম টু টাইম আপনাদেরকে, আপনাদের প্রিপারেশনের উপর ভিত্তি করে আমরা এগুলো হচ্ছে আপনাদেরকে শেয়ার করব। তো এতটুকু পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোনো কিছু জানার আছে? আমরা মূলত আমরা আজকের ক্লাসে শুরু করব। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। দেবাশিস স্যার, কোনো কোশ্চেন আছে? আমার একটা ইয়ে ছিল, এটা কি আমরা ওই যে আপনার এক্সাম সেন্টার ছাড়া আইসাকা যেমন অনলাইন বোর্ডে দেওয়া যায় সিসাটা, তো ওইভাবে আমরা দিতে পারবো না? না না, এরকম কোনো সুযোগই নাই। আচ্ছা আচ্ছা। এটা ওয়ার্ল্ডের সব থেকে সিকিউরড এক্সাম হয় এটা। ইভেন আচ্ছা আপনি যদি ওয়াশরুমেও যেতে চান, হ্যাঁ, তো এটা হচ্ছে তারা মানে খুব ইমার্জেন্সি হলে হয়তো এলাও করবে, তারপরও আপনার সাথে যে বাইরে একজন দাঁড়িয়ে থাকবে, এবং আপনি খুব বেশি সময় সেখানে ওয়েট করতে পারবেন না। আচ্ছা, একবারের বাংলাদেশ থেকে তো এগুলো দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, পিয়ারসন ভিউ যতগুলো সেন্টার আছে, অনেকগুলো সেন্টার আছে এখানে, পিয়ারসন ভিউ এর অথরাইজ সেন্টার, এগুলো এগুলো থেকে আপনারা দিতে পারেন। হুম, এগুলো থেকে আপনারা আহ, সহজে ওই জায়গাগুলোতে আপনারা এক্সাম দিতে পারবেন। আর পেমেন্টের যে ইস্যুগুলো সব তো ওনাদের কাছ থেকেই তো মনে হয় পেমেন্ট টেমেন্ট সব করা যাবে। আর পেমেন্টের বিষয়টা কি, পেমেন্ট হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে সহজে দিতে পারবেন, কারণ এখানে আর কার্ডে, কার্ডে দিতে হলে আবার নিজস্ব কার্ড হইতে হবে আচ্ছা, পেমেন্টটা। এইগুলো হচ্ছে আমরা টাইম টু টাইম আপনাদেরকে হেল্প করতে পারবো, এটা নিয়ে কোনো বুঝতে পারছি। টেনশনের কিছু নাই। আচ্ছা, তো তাহলে আমরা মনে হয় স্টার্ট করতে পারি না? আমরা প্রতিদিন যেটা করব, আজকে যেহেতু আমাদের ফার্স্ট সেশন, যার কারণে হয়তো আমরা ওইভাবে ব্রেক দিব না, কিন্তু আমাদের নেক্সট ক্লাস যখন, আপনারা তো মনে হয় জানেন যে আমাদের ক্লাসটা হবে কিন্তু শনিবার এবং মঙ্গলবার, 2 দিন, 7:30 থেকে 10:30 পর্যন্ত বা 10টা পর্যন্ত। হুম, আর প্রতিটা চ্যাপ্টার উপরে একটা করে ক্লাস হবে। প্রত্যেকটা চ্যাপ্টার উপরে আমরা একটা করে মক টেস্ট নিব, এবং প্রতিদিন গ্রুপে যে কোশ্চেন গুলো দিব, এই কোশ্চেনের আনসার গুলো আপনাদেরকে দিতে হবে। প্রচুর কোশ্চেন আনসার, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ, এই গ্রুপে আমরা প্র্যাকটিস করব। তো মেন গ্রুপেও আপনারা প্র্যাকটিস করতে পারেন, বাট আমি যেটা করবো যে হয়তো অনেক সময় দেখা যায় আমরা ছোট গ্রুপগুলো এই জন্য তৈরি করি যে একটা কোশ্চেন হয়তো আমি আপনাদেরকে পড়াচ্ছি চ্যাপ্টার 1, কিন্তু কোশ্চেনটা আসছে চ্যাপ্টার 15 থেকে। স্বাভাবিকভাবে আপনার হয়তো এটা মন খারাপ হয়ে যাবে যে আমি পারলাম না কোশ্চেনটা। তো এই জন্য ইনিশিয়াল লেভেলে আমরা এই স্পেশাল গ্রুপে প্র্যাকটিস করব। আপনারা গ্রুপেও, মেন গ্রুপেও, বড় গ্রুপটাতেও প্র্যাকটিস করতে পারেন। এইভাবে আমরা টোটালটা আমরা go through করব। এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের কোর্সটা কমপ্লিট হওয়ার পাশাপাশি আপনারা ধরেই রাখবেন যে রমজানের ভিতরে অথবা জাস্ট রমজানের পরপরই আপনারা এক্সাম দেবেন, কারণ এটা আপনার ব্রেনের উপর একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে। শেষ করতে হবে, কবে শেষ হবে, শেষ করতে পারবো কিনা, বিভিন্ন বিষয়গুলো, এগুলো আসলে থাকে, এবং একটা মেন্টাল টর্চারের মতো আর কি। যার কারণে আমি প্রেফার করি যে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী, জাস্ট কোর্সটা কমপ্লিট হবে, একবারে নগদে নগদ পরীক্ষাটা দিয়ে ফেলবেন। ওকে, সো কোনো ব্রেক দরকার আছে? 5 মিনিটের কি ব্রেক নেবেন আজকে? একটা 5 মিনিট ব্রেক হলে ভালো হতো একটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা
আমরা জাস্ট 20-এ স্টার্ট করি, হ্যাঁ? ছোট্ট একটা ব্রেক নিই, খুব বেশি সময় ব্রেক নেবো না, ছোট্ট একটা ব্রেক নিয়েই আমরা জাস্ট 21-এ, হ্যাঁ, 8টা 21-এ আমরা স্টার্ট করবো। আচ্ছা, তাহলে আহ, আমরা আজকে যে চ্যাপ্টারটা দেখবো, এই চ্যাপ্টারটার নাম হলো সিকিউরিটি গভর্নেন্স। সিকিউরিটি গভর্নেন্সটা কিভাবে আমরা আসলে ইমপ্লিমেন্ট করতে পারি, এটার ইফেক্টিভ করার জন্য আমার যে প্রিন্সিপালস এবং পলিসি গুলো অ্যাপ্লাই করব সেইগুলো নিয়ে ডিসকাস করা হচ্ছে। তো মেনলি এখানে 4টা কিওয়ার্ড যদি আমরা বলি, একটা হচ্ছে সিকিউরিটি, 2 নম্বর হচ্ছে গভর্নেন্স, 3 নম্বর প্রিন্সিপালস, 4 নম্বর হচ্ছে পলিসি। আমরা এই সিআইএসএসপি এক্সাম স্টার্ট করার আগে আমাদেরকে একটা জিনিস একটু মনে রাখতে হবে যে থিঙ্ক লাইক এ ম্যানেজার, এবং আপনি একটা অর্গানাইজেশনের হেড অফ সিকিউরিটি আর্কিটেক্ট হিসেবে আপনি কাজ করতেছেন। ওই রকম একটা পজিশন থেকে আপনাকে কোশ্চেনের আনসার গুলো দেওয়ার ট্রাই করতে হবে। কোশ্চেন গুলো কিভাবে এলিমিনেট করা যায়, অন্যান্য এক্সাম যেমন সিজা, সিজম এবং সিআইএসএসপি এক্সামের মধ্যে কোশ্চেনের প্যাটার্নের যে পার্থক্য, এখানে একটা কোশ্চেনের জন্য সবগুলো আনসারই কারেক্ট হতে পারে, একটা কোশ্চেনের জন্য 4টার মধ্যে থেকে 3টা কারেক্ট হইতে পারে। দ্যাটস মিন এখানে একটা কোশ্চেনের জন্য একাধিক অপশন থাকবে, 4টাও থাকতে পারে, 5টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে, এবং একটা কোশ্চেনের জন্য একটা না হয়ে একাধিক আনসারও কারেক্ট হইতে পারে। ওই একাধিক আনসারই আপনাকে সিলেক্ট করতে হবে। সিকিউরিটি গভর্নেন্স বলতে কিভাবে বুঝি, সিকিউরিটি বলতে কি বুঝি, সেটা হচ্ছে আমরা আমাদের এই চ্যাপ্টারটায় আমরা দেখব। এবং এই সিকিউরিটিটা এনশিওর করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নেন্সটা কি হওয়া উচিত, এবং আমরা জানি অর্গানাইজেশনের গভর্নেন্স এইটা মূলত এনশিওর করা হয় কিভাবে, প্রিন্সিপালস এবং পলিসি অ্যাপ্লাই করার মাধ্যমে। আমরা অনেক ধরনের ফ্রেমওয়ার্ক নিয়ে এখানে করব, যেমন আমরা বলি গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের মেন কাজটা কি? গুড গভর্নেন্সের মেন কাজ হলো 3টা: ট্রাস্ট, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করা। তাহলে এই সিকিউরিটিটার ক্ষেত্রে ট্রাস্ট, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি কিভাবে এনশিওর করা যায়, বা এনশিওর করার জন্য আমার কি ধরনের প্রিন্সিপালস এবং কি ধরনের পলিসি প্রয়োজন, সেইগুলো মূলত আমরা এই সিকিউরিটি গভর্নেন্সের এই চ্যাপ্টারটায় আমরা দেখব আর কি। হুম? এখানে আমরা তো বলছিলাম যে এটা অনেক ক্ষেত্রে মিক্স ডোমেইন হয়, এটা হচ্ছে ডোমেইন 1-এর একটা পার্ট। আমরা বলছিলাম না যে আমাদের মোট 8টা ডোমেইন? তাহলে এই চ্যাপ্টার 1 যেটা, সেটা হচ্ছে আমরা এখানে ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম যে এটা হচ্ছে ডোমেইন 1। এবং ডোমেইন 1-এ কি বলছে, যে সিকিউরিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট। সিকিউরিটি এবং রিস্ক ম্যানেজমেন্ট এই ডোমেইনের একটা চ্যাপ্টার হচ্ছে আমরা এই সিকিউরিটি গভর্নেন্স যেটা সেটা। এবং পাশাপাশি আরো একটা দেখেন যে ডোমেইন 3-এর কিছু অংশ আমার এই চ্যাপ্টার 1 দিয়ে কভার করছে। তার মানে এটা আমরা বলতে পারি একটা মিক্সড ডোমেইনের চ্যাপ্টার। সিকিউরিটি 101, হ্যাঁ, অ্যাকোয়ার্ড ইন্ট্রোডাকশন। সিকিউরিটি 101 বলতে আমরা আসলে কি বুঝি? ফান্ডামেন্টাল, সিকিউরিটির ফান্ডামেন্টাল বেসিক হলো বেসিক। সিকিউরিটির বেসিকটা হলো 101। ইন্ট্রোডাকশনের মধ্যে তারা বলছে যে সিকিউরিটি আসলে কিভাবে দেখা উচিত, একটা অর্গানাইজেশনের সিকিউরিটিকে আসলে আমরা কিভাবে দেখি বা কিভাবে ট্রিট করা উচিত। অনেকগুলো অপশন এখানে বলছে, যেমন আহ, তারা বলছে সিকিউরিটির এটাকে বিজনেসের এলিমেন্ট হিসেবে দেখা যেতে পারে, হ্যাঁ, এবং এটাকে আমরা শুধুমাত্র আইটির কনসার্নিং ইস্যু আমরা যেন না মনে করি। তারপরে আবার বলছে যে আইটি এবং সিকিউরিটি এই দুইটা জিনিস আবার ডিফারেন্ট। ইনফরমেশন টেকনোলজি এবং ইনফরমেশন সিস্টেমস এই দুইটার মধ্যে একটা পার্থক্যর কথা বলছে। একেবারে সিকিউরিটি ইন্ট্রোডাকশনে কিন্তু তারা এইটা বলছে, যেমন এখানে কি বলছে, তাহলে বিজনেস
পার্সপেক্টিভে সিকিউরিটির কথাটা আমাকে চিন্তা করতে হবে। আমার বিজনেসের সেফটির জন্য আমরা এই সিকিউরিটির কথাটা আমরা কনসার্নে নেব, এটা ইন্ট্রোডাকশনের মধ্যেই তারা বলে দিচ্ছে। তারপরে আইটি এবং সিকিউরিটি এই দুইটা আবার ডিফারেন্ট জিনিস। আইটি এবং ইনফরমেশন সিস্টেমস এই দুইটাও কিন্তু আবার তারা বলছে যে এই দুটাও ডিফারেন্স জিনিস। এই ডিফারেন্স গুলো সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। কারণ আমরা আইটি বলতে আমি অনেক জায়গায় সব জায়গায় এই পার্থক্যটা দেই। আইটি বলতে আমরা কি বুঝি? এখানে সফটওয়্যার প্লাস হার্ডওয়্যার প্লাস নেটওয়ার্ক, এই তিনটা জিনিস মূলত এই আইটির মধ্যে কভার করে। আর আইএস যেটা আমরা এখানে বলতেছি, আইএস বলতেও তিনটা জিনিস, সেটা হচ্ছে পিপল, সেকেন্ডলি প্রসেস, এবং থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে টেকনোলজি। তাহলে আইটি এবং আইএস এর মধ্যে পার্থক্য কি? আইএস এর এই প্রসেস এবং টেকনোলজি যেটা, এই প্রসেস এবং টেকনোলজি এই দুইটা মূলত, প্রসেস এবং টেকনোলজি এই দুইটা মূলত কাভার করা যায় এই আইটির মাধ্যমে। সফটওয়্যার, হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক যেটা, সেটা মূলত প্রসেস এবং টেকনোলজি দিয়ে কভার করা যায়। আর এই যে পিপল যেটা, সেটা অতিরিক্ত এখানে, যেটা আইটির মধ্যে নাই। এই দুইটার ক্ষেত্রে আমরা যদি একটু ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আইটি ইজ দ্য সাবসেট অফ আইএস। আইএস হলো সুপারসেট, আর এই সুপারসেটেরই একটা সাবসেট হলো আইটি। এখানে কিন্তু আরেকটা নতুন টার্ম আমাদের এখানে আসছে যে আইটি, আইটি এবং সিকিউরিটির মধ্যে একটা পার্থক্য। তো সিকিউরিটি জিনিসটা কি সেটা আমরা একটু পরে দেখব। সিকিউরিটি বলতে আমরা কি বোঝাচ্ছি? সবাই বলতেছে সিকিউরিটিকে এটা লিগালি ডিফেন্সেবল হইতে হবে, সিকিউরিটি শুড বি কস্ট ইফেক্টিভ হইতে হবে, অথবা এইটাকে বিজনেস ম্যানেজমেন্টের একটা এলিমেন্ট, বিজনেস ম্যানেজমেন্টের জন্য টুলস, সিকিউরিটি রিলায়েবল এবং প্রোটেক্টেড অপারেশন যেটা, সেটাকে এনশিওর করবে, অথবা বিজনেস অবজেক্টিভ বা অর্গানাইজেশনের গোল যেটা, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার এই সিকিউরিটিটার প্রয়োজন। এবং যখন আমরা সিকিউরিটিটা এনশিওর করতে পারবো বা ইনিশিয়েট করব, আমাদের সেকেন্ড স্টেজে আমাদের কি কাজ থাকে? মানে এখানে বলছে যখন আপনি সিকিউরিটিটা ইনিশিয়েট করবেন, তার মানে when you initiate the security, সেকেন্ড লেভেলে আপনার কাজ হলো সিকিউরিটিটাকে ইভালুয়েট করা। প্রথমত আপনি কি করছেন? সিকিউরিটিটা ইনিশিয়েট করতেছেন, দেন আপনার কাজ হচ্ছে এটাকে ইভালুয়েট করা, ইভালুয়েশন করা। তারপরে বলছে এই যে আমরা ইভালুয়েশনটা করতেছি, কি কিভাবে আমরা ইভালুয়েশনটা করতে পারি এই সিকিউরিটির, তিনটার কথা এখানে বলছে: রিস্ক অ্যাসেসমেন্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্ট। তাহলে এইটুকু থেকে যদি আমরা একটু চিন্তা করি যে আচ্ছা, তাহলে আমার এই জায়গাটাতে আমি পড়লাম, তাহলে আমার মেন চিন্তা হলো এখান থেকে এক্সামে কি করছেন আসবে। তাহলে আমরা যদি স্টেপ গুলো বলি, প্রথম আমরা এখানে কি করলাম? ইনিশিয়েট অফ সিকিউরিটি, ইনিশিয়েশন অফ সিকিউরিটি। তারপরে ইনিশিয়েট করার পরে আমরা আবার দেখতেছি এটার এভালুয়েট করতেছি, এভালুয়েশন অফ সিকিউরিটি। এবং কিভাবে আমরা এই সিকিউরিটি এভালুয়েশন করতে পারি? রিস্ক অ্যাসেসমেন্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং এর মাধ্যমে। ফার্স্ট টাইমে আপনি যখন পড়বেন তখন হয়তো আপনার একটু সময় লাগবে। ফার্স্ট টাইমে আপনি আপনার নিজের মতো করে নোট নিবেন। আপনি যে বইটা আছে এই বইটার পাশে আপনি নোট নিবেন। আপনি নিজে একটা শর্টকাট আপনার বোঝার জন্য একটা নোট, এটা যে সুন্দর করে লিখতে হবে, অনেক বেশি এক্সপ্লেন করতে হবে, নট লাইক দ্যাট। আপনি নিজের মতো করে বোঝার মতো করে আপনার এই ডকুমেন্ট গুলো তৈরি করতে হবে। কারণ হলো মেন এক্সামের আগ দিয়ে আসলে দেখা যাচ্ছে আপনার নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। আপনার মনে হবে যে এখনো তো শেষ হলো না, এক্সামের ডেটটা আমি পিছাবো কিনা। কিন্তু আমি তো সবসময় বলছি যে না, 100% প্রিপারেশন আপনি কখনোই নিতে পারবেন না। এই জন্য আপনি ইনিশিয়াল লেভেল থেকে যখন পড়বেন, তখন আপনি যে নোটগুলো নিবেন, যে সাইড নোটগুলো নিচ্ছেন, যে বইটা আপনি নিজের মতো করে মার্কিং করতেছেন, জাস্ট ওই হাইলাইটেড জিনিসগুলো, যে নোটগুলো নিছেন, এইগুলোই আপনাকে আসলে এক্সামের আগ দিয়ে আপনি দেখবেন এগুলো আপনার জন্য হেল্পফুল হবে।
এইখানে আবার বলছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এটা কিভাবে করবেন অথবা পেনিট্রেশন টেস্টিংটা কিভাবে করবেন। আসলে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কি একটা সিস্টেমের কোনো দুর্বলতা আছে কিনা বা কি কি দুর্বলতা আছে সেগুলো আইডেন্টিফাই করা। ভালনারেবিলিটিকে আমরা বলি উইকনেস অফ এ সিস্টেম। একটা সিস্টেমের কি কি দুর্বলতা আছে সেইগুলো ফাইন্ড আউট করা, এটাকে আমরা বলছি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। আর পেনিট্রেশন টেস্ট হলো যে এই ভালনারেবিলিটি গুলো আমরা পেয়েছি অ্যাসেসমেন্ট করে, ওইগুলোকে আসলে এক্সপ্লয়েট করা যায় কিনা, আসলে এই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে কোনো ধরনের কোনো ক্ষতি করা যায় কিনা, কোনো ক্রেডেনশিয়াল মানে এইটা আমরা নিতে পারি কিনা, আমরা সিস্টেমের ডেটা ব্রিজ হয় কিনা, এইগুলো টেস্ট করার জন্য আমরা যে কাজ করি সেটাকে আমরা বলছি পেনিট্রেশন টেস্ট। এবং এখানে এই পয়েন্টগুলো আমি রাখছি যে সিকিউরিটি কেমন হওয়া উচিত, যেমন সিকিউরিটি শুড বি লিগালি ডিফেন্সিবল, সিকিউরিটি শুড বি কস্ট ইফেক্টিভ। ওইগুলো আবার আমি ছোট্ট করে একটু নোটও এখানে আপনাদের জন্য রাখছি, আসলে সিকিউরিটিটা কি কি হওয়া উচিত। যেমন এখানে কি, এখানে আমি সারমর্মটা এখানে লিখছি, সারা বইতে যে আমি ইন ডিটেলস এত লিখছে তা না, বাট আমি মার্কিং করে রাখছি, টোটাল ডকুমেন্টটা মার্কিং করাই রাখছি। এটা কেন রাখছি, এটা কারণ হলো কি, আপনি কিভাবে আসলে আপনি আপনার জন্য নিবেন সেটা আপনাকে জাস্ট আমি এই গাইডলাইনটা এই ওয়েটা আমি আপনাকে দেখাই দিচ্ছি। সিকিউরিটি নিয়ে এই কথাগুলো বললো যে সিকিউরিটি শুড বি ডিফেন্সেবল, সিকিউরিটি জার্নি নট এ ফিনিশ লাইন। সিকিউরিটি কি, আমরা বলি না যে সাইবার সিকিউরিটি অর ইনফরমেশন সিকিউরিটি ইজ আ কালচার, এটা একটা জার্নি। কারণ কি, কারণ ডে বাই ডে আমার বিভিন্ন ধরনের অ্যাটাক জেনারেট হচ্ছে, সিস্টেমের ভালনারেবিলিটি গুলো ও এইটা নতুন নতুন ভালনারেবিলিটি এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে, নতুন নতুন থ্রেট আমার মার্কেটে আসছে। আমরা আমরা দেখছি না যে প্রতিদিনেই আমাদের কি পরিমাণ আহ আমাদের এখানে হচ্ছে থ্রেট থাকে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের থ্রেট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে। এইগুলোকে কিভাবে প্রোটেক্ট করা যায়, হ্যাঁ, এই জন্য মূলত এখানে বলছে যে সিকিউরিটি যেটা, এটা হলো একটা জার্নি, এটা একটা ফিনিশ লাইন না, ফাইনাল ওয়ার্ক না এটা। এতক্ষণ ধরে আমরা যে সিকিউরিটি নিয়ে কথা বলছি, এই সিকিউরিটি সম্পর্কে আমরা অনেক জায়গায় অনেক ধরনের লেকচার অনেক ডকুমেন্ট পেয়েছি, বাট এই আইসি স্কোয়ারের এই যে অফিসিয়াল গাইডটার মধ্যে তারা সিকিউরিটি বলতে কি বলছে, তারা বলছে সিকিউরিটির মূলত তিনটা কর্নার স্টোন থাকে, তিনটা প্লেয়ার থাকে। এই তিনটা প্লেয়ারকে তারা বলছে সিআইএ ট্রাইড। সিআইএ কি, সিআইএ এর প্রথম যেটা বলছে সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, সি ফর কনফিডেন্সিয়ালিটি। সেকেন্ড যেটা, সেটাকে আমরা বলছি আই, আই ফর এখানে কি বলছে ইন্টিগ্রিটি, এবং এ ফর অ্যাভেলেবিলিটি। হ্যাঁ, এখানে আপনারা হয়তো অনেকেই আছেন যে এগুলো আপনারা কন্টিনিউয়াসলি শুনতেছেন জানতেছেন। সিআইএসএসপির এক্সাম এরকম না, আপনাকে জিজ্ঞেস করবে যে সিআইএ ট্রাইড কয়টা, বা সিআই ট্রাইড কি কি, অথবা নিচের কোনটি সিআইএ ট্রাইড এর অংশ নয়, এরকম সিলি কোশ্চেন আসবে না। আপনার কোশ্চেনটা আসবে ম্যানেজেরিয়াল পার্সপেক্টিভে। আপনাকে বলবে যে কনফিডেন্সিয়ালিটি এনশিওর করার জন্য অ্যাজ এ সিকিউরিটি ইঞ্জিনিয়ার আপনি কি করবেন, আপনি কোন লেভেলের, আপনি যদি ইন্টিগ্রিটি এনশিওর করতে চান তাহলে আপনি কি ধরনের অ্যালগোরিদম, কি ধরনের ম্যাথমেটিক্যাল সিস্টেম আপনি আপনি এখানে করবেন, কোন ধরনের হ্যাশ ফাংশন আপনি এখানে ইমপ্লিমেন্ট করবেন, কেন এই ধরনের হ্যাশ ফাংশন ইমপ্লিমেন্ট করবেন না, এগুলোর মধ্যে কোনটা বেটার, ওই ওয়েগুলোই আসলে আপনাকে বের করতে হবে। তো আমরা এই কনফিডেন্সিয়ালিটি সম্পর্কে তারা কি বলছে, প্রথমেই কনফিডেন্সিয়ালিটি আনঅথরাইজ ওয়েতে আপনার ডেটা, আপনার ইনফরমেশন, কোনো অবজেক্ট কেউ যেন না দেখতে পারে, এই জন্য আমরা যে কাজটা করি সেটাকে আমরা বলছি যে কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা। অনেক সময় অনেক চিঠির উপরে আপনারা লেখা দেখবেন যে কনফিডেন্সিয়াল, এর অর্থ কি, শুধুমাত্র যিনি অথরাইজ ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ এই চিঠিটা পড়তে পারবে না, এটাকে আমরা বলছি কনফিডেন্সিয়াল।
তো কোনো কারণে যদি এই কনফিডেন্সিয়ালিটিটা ব্রেক হয়ে যায়, আমার কাছে চিঠিটা আসছে, আমি অথরাইজ পিপল, বাট আমার স্টাফ, আমার কলিগ অথবা আমার ফ্যামিলির কেউ আমার এই ইনফরমেশনটা দেখে ফেললো, এই চিঠিটা পড়ে ফেলছে, অথবা আমার এই ডেটাটা সে জানতে পারছে, তাহলে কি হলো? কনফিডেন্সিয়ালিটির ব্রেক হলো। কনফিডেন্সিয়ালিটির যদি ব্রেক হয়, তখন আমরা কি বলি? তখন আমরা বলি যে এই ডেটাটা ডিসক্লোজ হয়ে গেছে। তার মানে একটা জিনিস আমরা বললাম, কনফিডেন্সিয়ালিটির অপোজিট যেটা, কনফিডেন্সিয়ালিটির অপোজিটটাকে আমরা বলতে পারি যে ডিসক্লোজার। ডিসক্লোজার, কনফিডেন্সিয়ালিটির অপোজিট হলো ডিসক্লোজার। আমার কাজ হলো, আমি কনফিডেন্সিয়ালিটি যদি মেনটেন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার কাউন্টার মেজার কি, যেন আনঅথরাইজ কেউ যেন আমার এই কনফিডেন্সিয়ালিটিটা ব্রেক না হয়, এই জন্য আমাকে কি করতে হবে? এই জন্য আমাকে অনেকগুলো স্টেপ করতে হবে, যেমন কাউন্টার মেজার। কাউন্টার মেজার কি? যে আসলে কনফিডেন্সিয়ালিটি ব্রেক হয় যে যে কারণে, আমার ডেটাটা যদি দেখতে পাই, তাহলে আমরা কি করতে পারি? কারণ এখানে আমাকে বলছে যে আমরা আমার ইনফরমেশনটা এনক্রিপ্ট করে রাখতে পারে আনরিডেবল ফরম্যাটে। তাহলে আমার এই মেসেজটা কেউ দেখলেও সে আসলে পড়তে পারবে না, কারণ তার কাছে তো ডিক্রিপশন করার কি নাই। অথবা আমার নেটওয়ার্কটা, ডেটাটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, আমার ট্রাফিকটা আমি প্যাডিং করার মাধ্যমে আমি এই কনফিডেন্সিয়ালিটিটা এনশিওর করতে পারি। অথবা আমি অ্যাক্সেস কন্ট্রোল ইমপ্লিমেন্ট করতে পারি, রিগোরাস অথেন্টিকেশন প্রসিজার, ডেটা ক্লাসিফিকেশন। এইগুলো হচ্ছে আমার কাউন্টার মেজার। এগুলো হইলো আমার কাউন্টার মেজার। এখন আমি যদি কনফিডেন্সিয়ালিটি এনশিওর করতে চাই, তাহলে আমার এই কাজগুলো করতে হবে। এখন আপনার কোশ্চেন হবে ঠিক এই জায়গাগুলো থেকে। So which of the following is the best, or which of the followings are the best countermeasures to ensure the confidentiality? তো এখান থেকে হলো তিনটা চারটা উঠাই দিল, আর ইন্টিগ্রিটির জন্য হয়তো একটা উঠাই দিল। সো আমাকে বের করতে হবে যে আসলে কোনটা কোন কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের ওইভাবে আনসার গুলো বের করে ফেলতে হবে। এখন সব ডেটা কি আসলে আমার কনফিডেন্সিয়াল? না। তার মানে আমার ডেটার একটা ক্লাসিফিকেশনটা এখানে আসছে, ডেটার ক্লাসিফিকেশন গুলো। কিছু ডেটা আমার ক্রিটিক্যাল, কিছু সেনসিটিভ, কিছু সিক্রেট, কিছু টপ সিক্রেট। এই ক্লাসিফিকেশন গুলো কিন্তু আমরা করতে পারি কিভাবে? যেমন কনসেপ্ট, কন্ডিশন অ্যান্ড অ্যাসপেক্ট অফ কনফিডেন্সিয়ালিটি ইনক্লুড দ্য ফলোইং। এই কনফিডেন্সিয়ালিটিটা এই জিনিসগুলোর উপর নির্ভর করে। সেন্সিটিভিটি, এটা কি? ডেটার বা ইনফরমেশনের একটা ক্লাসিফিকেশনের একটা পার্ট। যে ডেটাটা, যে ইনফরমেশনটা যদি কোনো কারণে আমার ডেটা লিক হয়ে যায়, তাহলে আমার অর্গানাইজেশন অথবা পার্সোনাল ডেটা যদি লিক হয়ে যায়, তাহলে এখানে আমার রেপুটেশনের লস হইতে পারে, ফাইন্যান্সিয়াল লস হইতে পারে। ডিসক্রিয়েশন কি? যেন এটা বলছে যে অ্যাক্ট অফ ডিসিশন হোয়ার an operator can influence or control disclosure in order to minimize the harm or damage. ইলিগালিটির কথা বলছে, তো কনসিলমেন্টের কথা বলছে। কনসিলমেন্ট কি? কনসিলমেন্ট ইজ দ্য অ্যাক্ট অফ হাইডিং অর প্রিভেন্টিং ডিসক্লোজার। আমরা যেরকম এখানে পড়ছি যে কনসিলমেন্ট অথবা এই যে হাইডিং করা, সিকিউরিটি, অবসিকিউরিটি, এইগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড। আমরা এই টপিকসটা যখন আমরা পড়লাম, সে অ্যাজ ফর এক্সাম্পল, আমরা যদি এখন দেখি যে আসলে দেখি তো যে কনসিলমেন্ট নিয়ে কোনো কোশ্চেন আমার এখানে আছে কিনা। আমরা একটু সার্চ দিলাম, পড়ার স্টাইল যেটা বা কোশ্চেন আনসারের জন্য আমি এখানে কনসিলমেন্ট আমি সার্চ দিলাম, দিয়ে আমি দেখতে চাই যে আসলে এই ধরনের কোনো কোশ্চেন আমার এখানে আছে কিনা। কি আসতে থাকুক, যদি আসে তাহলে আমরা এটা, এই কিওয়ার্ড গুলো আপনাকে মার্ক করতে হবে। প্রাইভেসি কি, তারপরে যেমন এখানে হচ্ছে
আমার কনফিডেন্সিয়ালিটি যদি ব্রেক হয় তাহলে আমার কি, এটার সাথে আমার প্রাইভেসিরও ইম্প্যাক্ট পড়ে। প্রাইভেসি এটা মেনটেন করা যায় না। তারপরে আমার ডেটাগুলো যদি ক্রিটিক্যাল হয় বা আমার টপ সিক্রেট হয়, তাহলে সেগুলো আমরা একটু আইসোলেট করে রাখতে পারি এবং সেগুলোর উপর আমরা এক্সট্রা কেয়ার নিতে পারি, যেন কোনো মতেই আমার এই ডেটাটা লিক না হয়, কনফিডেন্সিয়ালিটি যেন ব্রেক না হয়। তাহলে আমরা কনফিডেন্সিয়ালিটির ক্ষেত্রে কি দেখলাম? আনঅথরাইজ ওয়েতে আমার ডেটা যেন কেউ না দেখতে পারে, এই জন্য আমরা যে কাজটা করি সেটাকে আমরা বলছি কনফিডেন্সিয়াল বা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করি। কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার জন্য আমরা কিছু কাউন্টার মেজার, আসলে যেন আমার ভায়োলেশন না হয় সেই জন্য আমরা কিছু মেজারমেন্টও আমরা দেখলাম। দেন আমরা বলছি যে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটির এখানে কি, প্রোটেক্টিং দ্য রিলায়েবিলিটি অ্যান্ড কারেক্টনেস অফ ডেটা। ইন্টিগ্রিটি হলো অখণ্ডতা। আনঅথরাইজ ওয়েতে আপনার কোনো ডেটা কেউ যেন মডিফাই না করতে পারে, চেঞ্জ না করতে পারে, অল্টারেশন যেন না হয়, এটাকে আমরা বলতেছি ইন্টিগ্রিটি। আনঅথরাইজ অল্টারেশন যেন না হয়, এটা ইন্টিগ্রিটি। এখন কোনো কারণে কোনো আনঅথরাইজ পিপল যদি আমার ডেটা মডিফাই করে ফেলে, তখন আমরা সেটাকে বলি ইন্টিগ্রিটির ভায়োলেশন। এই যে ইন্টিগ্রিটির ভায়োলেশন যখন হচ্ছে, তখন সেটাকে আমরা আবার এখানে বলতে পারি কনফিডেন্সিয়ালিটির অপোজিট, যেমন আমরা বলছিলাম ডিসক্লোজার। ইন্টিগ্রিটির অপোজিট যেটা, সেটাকে আমরা আবার বলতে পারি অল্টারেশন বা পরিবর্তন। অল্টারেশন অথবা পরিবর্তন। এই ইন্টিগ্রিটিটা যদি আমরা মেনটেন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার কাউন্টার মেজর কি হইতে পারে? বা ইন্টিগ্রিটি ভায়োলেশন হয় কিসের মাধ্যমে? এইগুলো এখানে বলছে যে ইন্টিগ্রিটি ভায়োলেশন হয় যেমন ভাইরাস, লজিক বম, আনঅথরাইজ অ্যাক্সেস, এরর, এরর ইন কোডিং অর অ্যাপ্লিকেশন, malicious মডিফিকেশন, ব্যাকডোর, ইন্টেনশনাল রিপ্লেসমেন্ট, এগুলোর মাধ্যমে আমার ইন্টিগ্রিটিটা ভায়োলেশন হয়। এটার জন্য আবার কি কাউন্টার মেজার? কাউন্টার মেজার বলছে যে ইন্টিগ্রিটি যদি আমরা মেনটেন করতে চাই, তাহলে আমরা স্ট্রিক্ট অ্যাক্সেস কন্ট্রোল বসাইতে পারি, রিগোরাস অথেন্টিকেশন প্রসিজার ইউজ করতে পারি, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, তারপরে ডেটা এনক্রিপ্ট করা, তারপর ভেরিফিকেশনের জন্য আমরা হ্যাশ ক্যালকুলেশন করা, এগুলোর মাধ্যমে আমরা এই ইন্টিগ্রিটির আমরা মেনটেন করতে পারি। হ্যাঁ, এটা আমরা ইন্টিগ্রিটি। সো কনফিডেন্সিয়াল হয়তো আনঅথরাইজ ওয়েতে কেউ যেন না দেখে, এখানে কিন্তু শুধুমাত্র রিড অপারেশনটা, দেখা বা পড়া, এগুলো হয়। ইন্টিগ্রিটির ক্ষেত্রে এটা কিন্তু রিড প্লাস রাইট দুইটা অপারেশনই হয়। পরিবর্তন মানেই তো রাইট, আপডেট হচ্ছে এখানে। এবং এই যে আমরা ইন্টিগ্রিটির কথা বলতেছি, ইন্টিগ্রিটি দিয়ে আমরা ইয়ে করছি, যেমন ইন্টিগ্রিটি ইজ ডিপেন্ড অন কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল। এবং কি কি ওয়েতে আমরা ইন্টিগ্রিটিটার জন্য এ করি, কন্ডিশন অ্যান্ড কনসেপ্ট অ্যাসপেক্ট অফ ইন্টিগ্রিটি। যেমন এখানে অ্যাকিউরেসিটা আমরা দেখি, ট্রুথফুলনেস, ভ্যালিডিটি, কাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি, কমপ্লিটনেস, কম্প্রিহেন্সিভ, এগুলো মূলত আমার ইন্টিগ্রিটি মেনটেন করার জন্য আমার এই উপাদানগুলো কাজে লাগে। তাহলে আমরা কি দেখলাম? কনফিডেন্সিয়ালিটি, দেন আমরা দেখলাম ইন্টিগ্রিটি, এবং ফাইনালি বাকি থাকলো কি? অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি হলো আপনি একটা সিস্টেমের অথেন্টিক ইউজার, অথরাইজ ইউজার। একটা সিস্টেমের আপনি অথরাইজ ইউজার, বাট আপনি ওই সিস্টেমটার অথরাইজ ইউজার হওয়া সত্ত্বেও আপনি ওই সিস্টেমটাকে আপনি অ্যাক্সেস করতে পারতেছেন না। আপনি একটা ব্যাংকে চাকরি করেন, ব্যাংকের অথরাইজ ইউজার। ব্যাংকে আপনার পারমিশন দেওয়া আছে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত আপনি ট্রানজাকশন করতে পারবেন ব্যাংকিং সিস্টেমে। বাট আপনি সকাল 11টার সময় যেয়ে দেখলেন যে না, আপনি ট্রানজাকশন করতে পারতেছেন না, যদিও অথরাইজ ইউজার, বাট আপনি ট্রানজাকশন করতে পারতেছেন না। কারণ কি? আপনাকে মেসেজ দেখাচ্ছে পেজ নট ফাউন্ড 404, অথবা সার্ভার নট অ্যাভেলেবেল, অথবা হচ্ছে হয়তো বাফারিং হচ্ছে, চাকা ঘুরতেছে,
আপনি এইটাকে কাজ করতে পারতেছেন না। একটা সিস্টেমে আপনি অথরাইজ ইউজার, বাট আপনি ওই সিস্টেমের অ্যাক্সেস পাচ্ছেন না। এইটাকে আমরা বলছি আনঅ্যাভেলেবেল। আনঅ্যাভেলেবিলিটির অনেকগুলো কারণ থাকে। যেন এখানে একটা উদাহরণ দিচ্ছে যে ডজ অ্যাটাক হয় অনেক সময়। ডজ ডজ বলতে ডিনায়াল অফ সার্ভিস। এটা আবার যখন অনেক জায়গা থেকে এরকম অ্যাটাকটা হয়, তখন সেগুলোকে আমরা আবার বলি ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস অথবা ডিডস অ্যাটাক। একটা সিস্টেম যদি এরকম অ্যাটাক হয়ে বসে যায়, তাহলে আমাকে কি প্রয়োজন? অল্টারনেট কোন একটা সলিউশন আমার প্রয়োজন। অল্টারনেট সলিউশনটাকে আমরা কি বলি? অনেক সময় এটাকে আমরা বলি যে ডাউন টাইম কমানোর জন্য অথবা অথবা অ্যাভেলেবিলিটি এনশিওর করার জন্য আমরা রিডান্ডেন্ট একটা সিস্টেম আমরা এখানে তৈরি করি। এই রিডান্ডেন্ট সিস্টেম যেটা, এগুলোকেই কিন্তু আমরা বলতে পারি যে কাউন্টার মেজার। যেমন কি কি? নিউমারাস কাউন্টার মেজার ক্যান এনশিওর অ্যাভেলেবিলিটি এগেইনস্ট দ্য পসিবল থ্রেট। কি কি? যেমন ডিজাইনিং ইন্টারমিডিয়ারি ডেলিভারি সিস্টেম প্রপারলি, অ্যাক্সেস কন্ট্রোল গুলো আমরা এ করতে পারি, মনিটরিংটা আমরা বাড়াইতে পারি, ট্রাফিক অ্যানালাইসিস, ফায়ারওয়াল, এইগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে এই পসিবল অ্যাটাক বা থ্রেট যেগুলো আছে, সেই থ্রেট গুলো হয়তো আমাদের কমে যাবে। সিকিউরিটির ক্ষেত্রে আমরা কখনোই এটা ইনশিওর করতে পারবো না কোনো একটা জিনিস 100% সিকিউর। 100% সিকিউরিটি আমরা কখনো কোনো সিস্টেমের আমরা ইনশিওর করতে পারি না। অ্যাভেলেবিলিটিটা আবার ডিপেন্ড করে কিন্তু আপনার ইন্টিগ্রিটি এবং কনফিডেন্সিয়ালিটি যেটা, এই দুইটার উপরে আবার অ্যাভেলেবিলিটিটা আবার এনশিওর। তাহলে এই অ্যাভেলেবিলিটি যদি এনশিওর না হয়, তখন আমরা সিস্টেমটা অ্যাক্সেস করতে পারি না, এবং আমরা সেটাকে বলি যে ডিস্ট্রাকশন, সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে গেছে। তা আমরা এই যে সিআই এর কথা বলছিলাম, তিনটা জিনিস, সিআইএ কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি, এই তিনটার জন্য আমরা আবার যদি অপোজিট যেটা, সেটা যদি আমরা বলি, তাহলে আমরা সেটাকে বলতে পারি ডিএডি। সিআইএ এর অপোজিট যেটা, সেটা হচ্ছে ড্যাট, ডিএডি। কনফিডেন্সিয়ালিটির অপোজিট কি? ডিসক্লোজার। ইন্টিগ্রিটির অপোজিট অল্টারেশন, এবং অ্যাভেলেবিলিটির অপোজিট যেটা, সেটাকে আমরা বলি ডিস্ট্রাকশন। এই সিআই এর অপোজিট যেটা, সেটাকে এখানে আবার বলছে যে ড্যাট, ডিএডি, ড্যাট। এর পাশাপাশিও কিন্তু আরো কিছু বিষয় আছে, যেমন ওভার প্রোটেকশন, অথেন্টিসিটি, নন রেপুডিয়েশন এন্ড পিপলের সার্ভিস। তাহলে সিকিউরিটির জন্য মেন কর্নারস্টোন আমরা কয়টা দেখলাম? তিনটা। সিআইএ এর পাশাপাশি আবার তারা বলছে আরো কিছু সার্ভিস আছে, যেমন এটা আমরা অনেক সময় বলি I4A, আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, অডিটিং এবং অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, এবং অ্যাকাউন্টেবিলিটি, এগুলো আমরা করে থাকি। আমরা যদি বলি ইন্টিগ্রিটির উপরে, যেমন এখানে দেখেন, এখানে একটা কোশ্চেন আসছে, 30 নম্বর কোশ্চেনটা। আপনারা একটু সবাই একটু পড়ে আনসার দেওয়ার ট্রাই করেন তো, চ্যাট বক্সে দেখি বুঝছেন কিনা। 30 নম্বর কোশ্চেনের আনসার। গ্রেট, অনেকেই আপনারা আনসার দিচ্ছেন অ্যাভেলেবিলিটি। সো এটা হলো এই যে কিওয়ার্ড যেটা, হ্যাঁ, আমরা যখন যেটা পড়ব, ওই রিলেটেড হয়তো আপনি এই সিআই রিলেটেড হয়তো 10টা কোশ্চেন আপনি সলভ করলেন, করার পরে আপনি যেগুলো যদি কোনোটা ভুল হয়, তাহলে সেগুলো নোট নিলেন, কেন ভুল হচ্ছে সেই রুট কজ অ্যানালাইসিস করলেন,
এইভাবে যখন আপনি একটু প্রসিড করবেন, তখনই মূলত আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন লেভেলে আছেন, আপনার কোথায় কি গ্যাপ আছে না আছে, সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। আমরা আমরা ডিআইডি বা সিআই এটা দেখলাম। এখন এই যে আমরা বলছি না, অথেন্টিকেশন, নন রেপুডিয়েশন, এগুলো কি, এই সার্ভিসগুলো এখানে বলছে যে ওভার প্রোটেক্টিং কনফিডেন্সিয়ালিটি ক্যান রেজাল্ট ইন অ্যান রেস্ট্রিকশন অফ অ্যাভেলেবিলিটি। একটার সাথে আর একটা যে রিলেশন, সেইগুলো এখানে বলছে। নন রেপুডিয়েশনটা কি? নন রেপুডিয়েশন হলো আপনি একটা মেসেজ, একটা ইনফরমেশন হয়তো আমাকে পাঠালেন, পাঠানোর পর আপনি আবার যেন অস্বীকার না করতে পারেন যে না, আমি এটা পাঠাইনি। এই অস্বীকার যেন না করতে পারেন, এই জন্য মূলত আমরা নন রেপুডিয়েশনটা এটা এনশোর করা হয়। সো নন রেপুডিয়েশন হলো একটা মেসেজ পাঠানোর পরে ওটা যেন অস্বীকার না করতে পারে, এই জন্য যে মেকানিজম আমরা ইমপ্লিমেন্ট করি সেটাকে আমরা বলছি নন রেপুডিয়েশন। নন রেপুডিয়েশন কিভাবে এস্টাবলিশ করা যায়? যেমন এখানে হচ্ছে ডিজিটাল সার্টিফিকেটের মাধ্যমে অথবা সেশন আইডেন্টিফায়ারের মাধ্যমে আমরা নন রেপুডিয়েশনটা করতে পারি। ডিজিটাল সার্টিফিকেটে কি করে আমরা জানি, হ্যাঁ, এগুলো আমরা দেখবো যে ডিজিটাল সার্টিফিকেটে কিভাবে কাজ করে। যেমন ডিজিটাল সার্টিফিকেটে আমাদের কি হয়, প্রাইভেট কি এবং পাবলিক কি দেওয়া হয়। যিনি ওনার, উনি শুধুমাত্র ওনার প্রাইভেট কিটা জানে, এছাড়া অন্য আর কেউ তার প্রাইভেট কি জানে না। যখন একটা মেসেজ পাঠানো হয় তখন কি হয়, সেন্ডার প্রাইমারি কি বা সেন্ডার তার প্রাইভেট কি, যেটা এই প্রাইভেট কিটা দিয়ে মেসেজটাকে এনক্রিপ্ট করে পাঠায় দেয়। এই যে মেসেজটা এনক্রিপ্ট করে পাঠাচ্ছে, এরপরে যদি আপনি বলেন যে না, আমি আহ, এই মেসেজটা আমি পাঠাই নাই বা আমি জানি না, সেন্ডারের এইটা তো অ্যাকসেপ্টেবল হবে না। কারণ কি? কারণ তখন রিসিভার বলবে না, তোমার প্রাইমারি, তোমার যে প্রাইভেট কি, এটা তুমি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। সো তুমি তোমার প্রাইভেট কি দিয়েই তো এটা এনক্রিপ্ট করছো, দ্যাটস ওয়াই ইউ আর দ্য রাইট পিপল। তুমি রাইট পিপল যে তুমি এই মেসেজটা পাঠাইছো। এই জন্য এখানে বলছে যে এই নন রেপুডিয়েশন যদি আমরা এস্টাবলিশ করতে চাই, একজন একটা মেসেজ পাঠানোর পরে যেন অস্বীকার না করে, এই জন্য আমরা কি করি, ডিজিটাল সার্টিফিকেট, ডিজিটাল সিগনেচার, এগুলো অ্যাড করে দেওয়া হয়। সেশন আইডেন্টিফায়ার, ট্রানজ্যাকশন লগ, তারপরে নিউমারাস আদার ট্রানজ্যাকশন অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম। এখন যদি আপনাকে এক্সামের কোশ্চেন আসে, আপনি নন রেপুডিয়েশন যদি এনশিওর করতে চান, তাহলে নিচের কোনটা করা উচিত? নন রেপুডিয়েশনটা দেখি। এখন নন রেপুডিয়েশন রিলেটেড কোনো কোশ্চেন এখানে আছে কিনা। অনেক কোশ্চেন হয়তো আপনি এখানে পাবেন না, বাট আপনি অন্য অন্য বই যেগুলো আছে অথবা এই চ্যাপ্টারের মধ্যে থেকে অনেক কিছু আপনি পাবেন। আমি জানি না যে এটা নন রিপুডিয়েশন আনসার কিনা, তারপর আপনারা এই কোশ্চেনটার একটু আনসার দিয়ে দেখেন তো। 77 কি হইতে পারে আমাদের? ওয়ান্ডারফুল। দ্যাটস মিন আমরা কিন্তু বুঝতে পারছি এই যে মেন কিওয়ার্ডটা আসলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে এক্সামের কোশ্চেনে কি বলছে। আপনি যখন কোশ্চেনটা বুঝবেন, আপনি আনসারটা দিতে পারবেন। আমরা দেখাবো যে কিভাবে অপশনগুলো এলিমিনেট করতে হয়। এবং আমি আমি যেরকম আরো আর একটা টেকনিক
অনেক জায়গায় আমি অনেক সময় শেয়ার করে থাকি যে আপনি অপশন গুলো দেখবেন, আনসার দেখার দরকার নেই। আপনি কোশ্চেনটা পড়বেন, পড়ার পরে মনে মনে আপনি ঠিক করবেন যে তাহলে আমার এই কোশ্চেনের জন্য আনসারটা কি হতে পারে। এই যে আপনি মনে মনে ঠিক করলেন অপশন গুলো না দেখে, তারপরে আপনি অপশন গুলোতে এসে দেখবেন যেটা আপনি ঠিক করছেন ওইটা আসলে আপনার এখানে আছে কিনা। তাহলে আর আপনি কনফিউজড হবেন না। কারণ এখানে আনসার গুলো এমন ভাবে দেওয়া থাকে সবকিছু জমজের মতো, জমজ ভাই বা জমজ বোনের মতো। আসলে একজনকে আরেকজন থেকে ডিফারেন্সিয়েট করা সো টাফ। তাহলে আমরা নন রেপুডিয়েশনের জন্য এই মেকানিজম গুলো এ করতে পারি। আর একটা জিনিস আমরা বলছিলাম যে এই সিকিউরিটি সিআই এর পাশাপাশি আই 4 এ প্রথম আই যেটা, সেটা আমরা হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন ইজ নাথিং এলস ইউজার আইডি। একটা সিস্টেমে লগ ইন করার জন্য, একটা ইমেলে লগ ইন করার জন্য সবার আগে আমাদের কি লাগে? আমাদের ইউজার আইডি লাগে, ইমেল অ্যাড্রেস লাগে। এই ইমেল অ্যাড্রেস বলতে কি, এই একটা ইমেল অ্যাড্রেস বা একটা ইউজার যখন ক্রিয়েট করা হয় তখন তার বিভিন্ন ইনফরমেশন কিন্তু তার ইউজার প্রোফাইলে নেওয়া হয়। তার নাম কি, বাবার নাম কি, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার। আপনি একটা সিস্টেমে যখন আপনার ইউজার আইডিটা দেন, তখন কি আপনি সিস্টেমে লগ ইন করতে পারেন? না। আপনাকে কি করতে হয়? আপনাকে এই ইউজার আইডির এগেনস্টে একটা পাসওয়ার্ড থাকে, ওই পাসওয়ার্ডটা আপনাকে দিতে হয়। এই অথেন্টিকেশন হলো আপনার ওই পাসওয়ার্ডটা। এই আইডির মালিক যে আপনি, এইটা ক্লেম করা হয় এই পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে বা অথেন্টিকেশনটা প্রোভাইড করার মাধ্যমে। তাহলে আইডেন্টিফিকেশন এন্ড অথেন্টিকেশন বলতে আমরা এক কথায় কি বলতে পারি? ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড। এখন আপনি যদি কোনো একটা সিস্টেমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করেন, তাহলে কি ওই সিস্টেমের সবকিছু আপনি দেখতে পারবেন? একজন ম্যানেজার যেটা পারে, একজন ক্যাশ অফিসার বা সিনিয়র অফিসার কি সেটা দেখতে পারে? ডেফিনেটলি না। কারণ একজন ম্যানেজার যখন লগ ইন করে, তার জন্য হয়তো একটা রোল অ্যাসাইন করা থাকে ম্যানেজার। ওই ম্যানেজারের আগে আন্ডারে, ওই রোলের আন্ডারে অসংখ্য আপনার হয়তো মডিউল থাকতে পারে, প্রোগ্রাম আইডি থাকতে পারে। আবার যারা ক্যাশ অফিসার, তার জন্য হয়তো শুধুমাত্র ক্যাশ ম্যানেজমেন্টের এই সেকশনটা, রিসিভ পেমেন্ট বা রিপোর্ট দেখার এই অপশনটা থাকে। তাহলে আপনি যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আপনাকে যতটুকু পারমিশন দেওয়া আছে, আপনার যতটুকু রোল এবং রাইট অ্যাসাইন করা আছে, ঠিক ততটুকুই আপনি দেখতে পারবেন। এই যে রোল রাইট, এইটাকে বলতেছি অথরাইজেশন। তাহলে আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, এরপরে কি? এরপর হলো আপনাকে অথরাইজেশন দেওয়া আছে যে আপনি কোনো কিছু ডিলিট করতে পারবেন, কোনো কিছু আপডেট করতে পারবেন। এখন আপনার যেহেতু পারমিশন আছে, আপনি ক্যাশ অফিসার, তাহলে তো আপনি একজনের অ্যাকাউন্টে হয়তো 10,000 টাকা জমা দিচ্ছে, আপনি তার অ্যাকাউন্টকে কি 10,000 টাকার জায়গায় 1,00,000 টাকা জমা দিতে পারবেন? হ্যাঁ, লজিক্যালি আপনি এই এই কাজটা করতে পারেন। বাট এই যে কাজটা আপনি করতেছেন, এই ভুল ভ্রান্তি যেগুলো হচ্ছে, সেগুলো ফাইন্ড আউট করা যায় না। হ্যাঁ, কিভাবে? অডিট লগ দেখার মাধ্যমে। আপনার অ্যাক্টিভিটি যেগুলো আপনি করতেছেন, অডিটিং লগ দেখার মাধ্যমে আপনার এইগুলো ফাইন্ড আউট করা যায়। কারণ প্রত্যেকটা ক্লিকের এগেনস্টে একটা ইভেন্ট জেনারেট হয়, প্রত্যেকটা অ্যাকশনের এগেনস্টে আপনার একটা লগ জেনারেট হচ্ছে। এই লগ গুলোকে দেখায় অডিটিং এর জন্য, অডিটিং এর মাধ্যমে। এই লগে ফাইন্ড আউট করতে পারলো যে হ্যাঁ, আপনি আপনার ইউজার আইডি এত, এবং আপনি মূলত এই কাজটা করছেন। তাহলে এই অডিটের মাধ্যমে কি হচ্ছে? আপনি যে ভুল রং কাজ করছেন, ব্যাড প্র্যাকটিস যেটা করছেন, সেটা আইডেন্টিফাই করা যায়। এই জন্য ইউ আর দ্য অ্যাকাউন্টেবল ফর দ্যাট অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস। যেহেতু আপনার ইউজার আইডি, আপনার ক্রেডেনশিয়াল দিয়ে এটা করা হয়েছে, দ্যাটস ওয়াই আপনি এটার জন্য অ্যাকাউন্টেবল। এটাকে আমরা বলছি অ্যাকাউন্টেবিলিটি। এটাকে আমরা বলছি I4A: আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, অডিটিং এন্ড অ্যাকাউন্টেবিলিটি। কোনো কোশ্চেন আছে কারো? আমরা যতটুকু দেখলাম, আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, অডিটিং এবং অ্যাকাউন্টেবিলিটি।
এইগুলোর জন্য দেখেন একটু আরো সুন্দর করে বলছে, এই যে আমি কথাগুলো বললাম, যেমন ইউজার আইডি, এটা হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন, কার্ড ইউজ করতে পারি। হ্যাঁ, কার্ড ইউজ করলে আমরা আবার পাসওয়ার্ড দিই। তারপরে অথেন্টিকেশনের জন্য কমন ফর্ম কি, এখানে আছে পাসওয়ার্ড। এবং এই যে আইডেন্টিফিকেশন এন্ড অথেন্টিকেশন, এই দুইটাকেও কিন্তু আমরা আবার বলি ফার্স্ট লাইন অফ ডিফেন্স ইন সাইবার সিকিউরিটি ও সিস্টেম সিকিউরিটি। একটা সিস্টেম সিকিউরিটির জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স। আবার এই অথেন্টিকেশনটা কিন্তু আমরা অনেক ভাবে করতে পারি। যেমন সিঙ্গেল টু স্টেপ প্রসেস হইতে পারে, আমরা বলি না যে সিঙ্গেল ফ্যাক্টর অথেন্টিকেশন, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এগুলো কিন্তু আমরা অথেন্টিকেশনের জন্য আমরা ইয়ে করি। যখন মূলত একটা সিস্টেমের আইডেন্টিফিকেশন এবং অথেন্টিকেশন থাকে, তখন আমরা বলতে পারি যে এটা মোটামুটি সিকিউরিটির একটা ইনিশিয়াল, অ্যাটলিস্ট ইনিশিয়াল স্টেজেই আছে। এই আইডেন্টিফিকেশন এবং অথেন্টিকেশন নিয়ে আরো ইন ডিটেলস ডিসকাস করা হয়েছে অন্য আর একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 13-এ এটা ডিসকাস করা হয়েছে। যেন অথেন্টিকেশনের জন্য আমরা যে ফ্যাক্টর যেগুলো ইউজ করি, এইগুলোর জন্য অনেক বেনিফিটস আছে, আবার ড্রব্যাকও আছে। সো বেনিফিট কি ড্রব্যাক কি সেগুলো আপনারা একটু জানতে পারেন। অডিটিং, অডিট ফিচার কিভাবে অ্যাড হচ্ছে, কোন জায়গাগুলো দেখতে হয়, অ্যাকাউন্টেবিলিটি কিভাবে এনশিওর হচ্ছে। তাহলে আমরা কি কি দেখলাম, আমরা আমরা কয়েকটা জিনিস দেখলাম। যেমন আমরা এ পর্যন্ত দেখলাম সিকিউরিটির সিআইএ ট্রাইড, যেটা কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি এবং I4A, আইডেন্টিফিকেশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, অডিটিং আর অ্যাকাউন্টেবিলিটি। কোনো কিছুকে যদি আমরা প্রোটেকশন দিতে চাই, সিকিউরিটি বলতে কি বুঝলাম আমরা, ফাইনাল কথা যেটা, অনেক কথাই তো বললাম, এক কথায় যদি বলি, আনঅথরাইজ অ্যাক্সেস থেকে প্রোটেকশনের জন্য আমরা যা করি সেটা হচ্ছে সিকিউরিটি। এই যে প্রোটেকশন যেটা, এটাকে আমরা আবার অনেক সময় বলতে পারি কি কন্ট্রোল, তাই না? প্রোটেকশন মানে কন্ট্রোল বসানো। এখন শীত লাগছে, মানুষ সোয়েটার ইউজ করতেছে, সেটা কি আপনার বডিকে প্রোটেক্ট করতেছে, হ্যাঁ, ঠান্ডার থেকে, কোল্ড ওয়েদার থেকে আপনার বডিকে সে প্রোটেক্ট করতেছে। এই প্রোটেকশন বিভিন্ন লেভেলের প্রোটেকশন থাকতে পারে, কেউ চাদর গায়ে দিচ্ছে, কেউ সোয়েটারের উপরে আবার চাদর গায়ে দিচ্ছে, বিভিন্ন level। যদি ঠান্ডা কম লাগাতে হয় তাহলে কি বিভিন্ন স্তরে দেখবেন মানুষ প্রসাব করে। এই ডিফেন্স ইন ডেপথটা ঠিক একই রকম লেয়ারিং সিস্টেম। ডিফেন্স ইন ডেপথ হলো লেয়ার সিস্টেম, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। আপনি যখন কোনো একটা ব্যাংকের ব্রাঞ্চে যান, আপনি দেখবেন মেন গেটের বাইরে সিকিউরিটি গার্ড বসে আছে, ফিজিক্যাল সিকিউরিটি গার্ড। ফার্স্ট লাইন অফ ডিফেন্সে আপনাকে জিজ্ঞেস করছে কোথায় যাবেন, ব্যাংকে। কি কাজ, টাকা উঠাও, ওকে ফাইন, যান। তারপরে দেখা যাচ্ছে যে হয়তো অ্যাক্সেস কন্ট্রোল অথবা আপনার মেটাল ডিটেক্টরের মতো বিভিন্ন বডি স্ক্যান করতেছে, সেকেন্ড লেভেলের আপনার স্ক্যান হলো। তারপরে দেখা যাচ্ছে আপনি ম্যানেজারের সাথে কথা বলতেছেন, তো আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে হয়তো ঢুকতে হচ্ছে। So, এই যে বিভিন্ন স্তরে স্তরে সিকিউরিটি অ্যাপ্লাই করা হচ্ছে, এটাকে আমরা বলছি ডিফেন্স ইন ডেপথ। এবং এটাকে অনেক সময় আমরা কি বলি, লেয়ারিং। ডিফেন্স ইন ডেপথ অলসো নোন এজ লেয়ারিং। এবং এটাকে মাল্টি কন্ট্রোল ইন এ সিরিজ, একটা সিরিজ আকারে বসানো হয়। দেখেন এই যে সিরিজ কথাটা এখানে বলছে, সিরিজ বলতে কি, আমরা বলি না সিরিজ বোমা, 1 by 1। এই সিরিজ আকারে যদি বসানো থাকে সেটা হচ্ছে ভালো। সিকিউরিটির জন্য সিরিজ আকারে যদি বসাই সেটা ভালো। যদি কোনো কিছু প্যারালাল বসাই সিকিউরিটির এই ডিভাইস গুলো, তখন সেটাকে আমরা ভালো বলি না। আমরা ভালো বলি না কেন, এটা ভালো কেন, এটা ভালো বলি না,
সেই ইনফরমেশন গুলো কিন্তু সেই কথাবার্তা গুলো এখানে বলা আছে। এখানে যেমন বলছে যে সিরিয়াল কনফিগারেশন আর ভেরি ন্যারো বাট ভেরি ডিপ, whereas parallel configuration are very wide but very shallow। তার মানে বোঝা যাচ্ছে সিরিজ আকারে যেগুলো বসে, সিরিয়াল আকারে যেগুলো বসে, সেগুলো হলো বেশি সিকিউরিটি প্রোভাইড করে। সিকিউরিটির আরো কিছু কনসেপ্ট এখানে, কিভাবে সিকিউরিটি এনশিওর করা যায়। অ্যাবস্ট্রাকশন, abstraction is used for efficiency. Similar elements are put into groups, class, or role that are assigned security control, restriction, or permission as a collective way. অ্যাবস্ট্রাকশনটা কি করে? অ্যাবস্ট্রাকশন হলো এটাকে, যেমন এখানে বলছে, the concept of abstraction is used when classifying object or assigning roles to subject। এবং এটা আমরা যখন প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যেমন আমরা যখন সি সি প্লাস প্লাস আমরা স্টাডি করছি, তখন কিন্তু এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা এই অ্যাবস্ট্রাকশন টার্মিনোলজিটা আমরা ইউজ করছি সিকিউরিটি প্রোভাইড করার জন্য। অ্যাবস্ট্রাকশন আমরা করছি। ডেটা হাইডিং কি? ডেটা হাইডিং হলো ডেটাটাকে, অরিজিনাল বা মেন ডেটাটাকে আমরা লুকায়ে রাখি। কিভাবে লুকায় রাখতে পারি? সেটা টেক্সটের মধ্যে হইতে পারে, সেটা কোনো ইমেজের মধ্যে হইতে পারে। স্বাভাবিকভাবে আমরা যেমন আমাদের কোনো অর্থ সম্পদ আমরা অনেক সময় লুকায় রাখি, ঠিক ডেটা লুকায় রাখারও অনেকগুলো মেকানিজম আছে। এর মধ্যে যেমন এখানে একটা মেকানিজমের কথা বলছে স্টোগ্যানোগ্রাফি। ডেটা হাইডিং এর একটা এক্সাম্পল হলো স্টোগ্যানোগ্রাফি। তাহলে স্টোগ্যানোগ্রাফিতে কিভাবে হাইড করে? স্টোগ্যানোগ্রাফিতে সে দেখা যাচ্ছে যে আপনার একটা ছবির মধ্যে, একটা ইমেজের মধ্যে এটা হয়তো আপনাকে সে লুকায় রাখতেছে। আমরা যদি দেখি যে, দেখি এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা স্টোগ্যানোগ্রাফি। এখানে একটা কোশ্চেন হয়তো এরকম ধরনের ইয়ে আছে, আরো কিছু। যেমন এখানে একটা ছবি, এখানে মেন কথা বলছে যে এই যে একটা ছবির ভিতরে তারা কোনো কিছু, এই যে ছবিটা ইউজ করছে গ্রাফিক্যাল, এটাকে আসলে কি ধরনের সিকিউরিটি এনশিওর করতেছে এটার মাধ্যমে। হ্যাঁ, সেই অপশন গুলো এখানে দিছে দেখেন। তাহলে এখানে কি হবে? হ্যাঁ, এইখানে যেটা বলছে যে gray intercept a communication between two individuals and suspect that they are exchanging secret messages. The content of the communication appears to be in the image shown here. মেসেজটা আদান প্রদান করতেছে, এই মেসেজটা এইরকম একটা ইমেজের মাধ্যমে। Content of communication appears to be the image shown here. What type of technique may be individual use to hide message inside this image? এই যে ইমেজের বিহাইন্ডে একটা মেসেজ আদান প্রদান করছে, তো এইটাকে আসলে আমরা কোন টেকনিক বলতে পারি এখানে? ভিজুয়াল ক্রিপ্টোগ্রাফি, স্টোগ্যানোগ্রাফি, বা ক্রিপ্টোগ্রাফিক হ্যাশিং, ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, কোনটা হইতে পারে? একটু আনসার দেন তো। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, সবার আনসার হচ্ছে বি। তাহলে এটা কি ছবির মাধ্যমে যেহেতু আদান প্রদান হচ্ছে, তাহলে এটাকে আমরা বলি স্টোক্যানোগ্রাফি। তো ঠিক দেখেন, এই ধরনের আপনাকে এইভাবেই আসলে মানে আপনাকে আগাইতে হবে আর কি। প্রত্যেকটা সেকশন ধরতে হবে, পড়তে হবে, একটু কোরিলেট করতে হবে। এইভাবে যখন আপনি এগিয়ে যাবেন, তারপরে সিকিউরিটি আরো একটু এনশিওর করা যায় এনক্রিপশনের মাধ্যমে। এনক্রিপশনটা কি? এনক্রিপশন হলো ডেটাটাকে
হাইড করা অথবা ডেটাকে নর্মাল কোনো টেক্সটে না দেওয়া। নর্মাল টেক্সট বলতে এটাকে আমরা বলি প্লেন টেক্সট। আমরা যদি এটা কি আমরা নর্মালি করতে পারতেছি না, যেমন এখানে লেখা আছে এনক্রিপশন ইজ ডিসকাসড at the at length in chapter 6 and 7। লেখাটা যে আমরা সরাসরি পড়তে পারতেছি এইটাকে আমরা বলছি প্লেন টেক্সট। এই লেখাটাকে যদি সাইফার টেক্সটে কনভার্ট করা হয় তখন তো আর আমরা আনরিডেবল ফরম্যাট হয়ে যাবে, আমরা আর পড়তে পারবো না নর্মালি। তখন কি হবে, এই মেসেজটাকে আবার ডিক্রিপ্ট করতে হবে, চাবি দিয়ে এটাকে ডিক্রিপ্ট করতে হবে, করার পরে প্লেন টেক্সটে নিয়ে আসতে হবে, তখন আমরা পড়তে পারবো। এনক্রিপশন হলো কোন একটা অ্যালগোরিদম দিয়ে এবং একটা কি ইউজ করে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট রিডেবল ফরম্যাট থেকে আনরিডেবল ফরম্যাটে নিয়ে আসা, এটা হচ্ছে এনক্রিপশন। এবং এই আনরিডেবল ফরম্যাটকে কনভার্ট করে আবার রিডেবল ফরম্যাটে নিয়ে আসা, এটাকে আমরা বলছি ডিক্রিপশন। এই এনক্রিপশন ডিক্রিপশন নিয়ে আরো ডিটেল ডিসকাস করা হয়েছে 6 এবং 7 যে চ্যাপ্টার, সেই এই চ্যাপ্টার দুইটা। ঠিক আছে, বুঝতে পারছেন? আমরা আহ, আমরা আজকে ফার্স্ট, যেহেতু আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, আমরা খুব বেশি আপনাদেরকেও প্রেশার দিব না। আমি আজকে যেগুলো আসলে আপনাদেরকে দেখাইতে চাই বা পরবর্তী ক্লাসে আপনারা যেগুলো করবেন সব থেকে বেটার হয় যে, যেহেতু রিসোর্স গুলো আপনারা পেয়ে গেছেন, ক্লাসে আসার আগে কিছু না হলেও, হয়তো আগামী দিনে আমরা চ্যাপ্টার 1 পড়বো, চ্যাপ্টার 1-এ যে কিওয়ার্ড গুলো টার্মস গুলো আছে, অ্যাটলিস্ট আপনার একটু চোখ বুলাই আসলেন। এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো একটু নোট নিলেন, ক্লাসের মধ্যে সেই কোশ্চেন গুলো করলেন, তাহলে কি হলো, আপনার ওই কনসেপ্ট গুলো দূর হয়ে গেল, ওই কনসেপ্ট গুলো আপনার ক্লিয়ার হয়ে গেল, আপনি বিষয়গুলো বুঝতে পারলেন। তখনই এটা ইফেক্টিভ হবে। না হলে দেখা যাচ্ছে যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আপনাদের অনেক সময় ভালো লাগতেছে না অথবা এটা বুঝতেছেন না, তখন এটা একঘেয়েমি হয়ে যাবে এবং তখন আপনার কাছে মনে হবে সিআইএসএসপি এক্সামটা মনে হয় একটু কঠিন। আপনি তখন আর আপনার এটা এত ভালো লাগবে না। বাট ট্রাস্ট মি, এটা শুধু এক্সামে পাস না, এটা ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, এই একটা সার্টিফিকেশনই যথেষ্ট। আপনি 1000 সার্টিফিকেশন করলেন একটা গুরুত্ব, আর একটা সার্টিফিকেশন করলেন তার থেকে বেশি গুরুত্ব আপনি এখানে পাবেন। এটা শুধুমাত্র যে আপনি আপনার একটা সার্টিফিকেট না, এটা হলো আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা একটা ডোমেইন। এই স্পেশালাইজড ডোমেইনে যদি আপনি ভালো করতে চান, তাহলে আপনার কন্টিনিউয়াস পড়াশোনা করতে হবে। আপনারা যেটা করতে পারেন, ভেরি আর্লি ইন দ্য মর্নিং সিআইএসএসপি এক্সাম পাশ করার আগ পর্যন্ত আপনারা হয়তো সকালে উঠেই, ঘুম থেকে উঠেই 1-2 ঘন্টা পড়ার পরে তারপর হয়তো আপনি অফিসে গেলেন। অফিসে সারাদিনে দেখা যাচ্ছে হয়তো আপনি লুকায়ে বা বিভিন্ন ওয়েতে কষ্ট করে 5 পেজ পড়তে পারতেছেন, 5টা পেজ অনলি। ট্রাস্ট মি, উইদিন হাফ অ্যান আওয়ারে বাসায় বসে আপনি হয়তো ওই 5 পেজের বেশি আপনি পড়তে পারবেন। সো আপনাকে টাইমটা বের করতে হবে, যে সকালে হয়তো আপনি একটু পড়লেন, অফিস থেকে আসার পরে আপনি একটু পড়লেন, এবং যদি প্রিন্টেড কোনো কপি আপনারা এটা কালেক্ট করতে পারেন, প্রিন্টেড কপি বইটা একটু হয়তো সেপারেট পার্ট পার্ট করলেন, 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার মিলে একটা পার্ট, ক্যারি করতে সুবিধা হবে। 2 থেকে 3 কালারের 4টা পেন আপনি কলম আপনি রাখলেন, একটু মার্কিং করলেন, এটা একটা সুবিধা কি যে আপনার পড়ার প্রতি একটা আকর্ষণ থাকে, এটা একটা মনোযোগ ধরে রাখার একটা সুবিধা হয় এখান থেকে। এবং যখনই কোনো কোশ্চেন আপনাদের অ্যারাইজ হবে, আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে আমাদের, এই গ্রুপটাতে নক করবেন। সো এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, আমরা যতটুকু দেখলাম, আদনান স্যার, খোকন স্যার, আরিফ স্যার, বোঝা যাচ্ছে? না স্যার, এই পর্যন্ত ঠিক আছে স্যার। আচ্ছা,
আচ্ছা স্যার, বাপি স্যার বোঝা যাচ্ছে? এসে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, কোনো কোশ্চেন নাই ভাইয়া। আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আমরা যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, না হলে আমরা আজকে মনে হয় ফার্স্ট ইন্ট্রোডাকশন সেশন যেহেতু, আমরা আর না বাড়াই আপনাদের ক্লাসটা। তাহলে আপনারা ওই যে গ্রুপটা আছে, গ্রুপটাতে আমরা লিংক শেয়ার করে দেব প্রতিদিনের যখন ক্লাসটা হবে। তো আপনাদের যেহেতু এটা শনিবার এবং মঙ্গলবার, সো নেক্সট মঙ্গলবারে আপনাদের সাথে ইনশাল্লাহ 7:30টায় আমাদের দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।